আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। ভাইয়া আমরা একটা নতুন সিরিজ শুরু করছি। সিরিজটার নাম হলো সূত্রাবলী। এই সিরিজে ভাইয়া আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, তোমাদের কিন্তু সামনেই এইচএসসি এক্সামস, তাই না? এখন কিন্তু ডিটেলসে পড়ার মতো সময় নেই, অনেকেই আছে অনেক চ্যাপ্টার স্কিপ করছো। তাই এখন আমরা করব কি, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে ক্লাস দেবো। আমি চাই না বেশিক্ষণ ক্লাস করবো, 1.5 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টার এক একটা ক্লাস হবে প্রতিটা চ্যাপ্টারের জন্য। ওই ক্লাস আমি কি করব, ওই ক্লাসে ওই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে ওই সূত্রগুলো তোমাদেরকে সুন্দর করে লিখে দেব, বুঝাই দেব। দেন ওই সূত্রের জন্য কি টাইপের কোশ্চেন আসে ওইগুলো তোমাদের দেখিয়ে দেবো, কিছু সলভ করে দেবো। এই মানে আমরা মূলত প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো অ্যানালাইসিস করব, সূত্রগুলো দেখব। দেন ওই সূত্রটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো সূত্র অনুযায়ী। দেন ওই সূত্র থেকে কেমন কোশ্চেন আসে ওইগুলো আমরা দেখে সলভ করব। তাইলে মোটামুটি তোমার দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই? সো কথা না বাড়ায় আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, এখন দেখো, আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপ গতিবিদ্যা এই চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টার থেকে এই 5টা টপিকের উপরে প্রচুর পরিমাণে সিকিউ এসে থাকে। সো এই 5টা টপিক বেস করে আমরা আজকে ক্লাসটা করব। প্রথমে হলো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় হলো গ্যাসের তাপ চাপ আয়তন কাজের সূত্র। মানে ওই যে তোমার সমস্য প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে না, ওইখানে গ্যাসের তাপ চাপ আয়তন আর কাজের সূত্র আছে, ওইগুলো আমাদের ভালো করে পড়তে হবে। 3 নাম্বার হলো তাপ ইঞ্জিন ও কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয়। দক্ষতা নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বারে এনট্রপি, 5 নাম্বারে কার্যচক্র। সো এই 5টা টপিকই খুবই 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 ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম এই 5টা টপিকের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না তাপগতিবিদ্যা থেকে। ঠিক আছে? সো এইবার আমরা প্রথম যে টপিকটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা দিয়ে আমরা আরম্ভ করি। আমরা আগে সূত্রটা লিখবো, সূত্রটা বুঝবো, দেন কোশ্চেন সলিউশন করবো 5টা টপিকে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নাও তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা একটু বুঝে আসি। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। ওকে ভাইয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা মানে এটা আমাদের 1 নম্বর টাইপ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তোমার ছিল, আমরা একদম টু দা পয়েন্ট পড়বো। এখন কিন্তু বিস্তারিত ডিপে যাওয়ার কোনো সময় নেই, অযথা কোনো টপিক পড়ার মতো সময় নেই। ডিকিউ ইজ ইকুয়াল টু কি, ডিইউ প্লাস ডিডব্লিউ। আমি এই জিনিসটা বারবার ভুলে যেতাম যে ডিকিউ ইকুয়ালস টু হবে নাকি ডিইউ ইকুয়ালস টু হবে, এটা অনেকে ভুলাই ফেলে। সো এভাবে মনে রাখতে পারো, এই যে একই দিকে একটা হলো ইউ আর একটা হলো ডাব্লিউ, ইউ আর ডাব্লিউ একই দিকে থাকবে। তাহলে ডিকিউ ইকুয়ালস টু কি, ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা ভাইয়া, এইখানে যে ডিডব্লিউটা আছে, এখানে যে ডিকিউটা আছে, এখানে যে ডিইউটা আছে, এগুলো কি? এখানে ডিকিউটা হলো তাপ, এখানে ডিকিউটা কি হলো, তাপ। ঠিক আছে? এখন এটা তাপ, তাপ শোষণ হইতে পারে, তাপ গৃহীত তাপও হইতে পারে। ঠিক আছে? আর এখানে ডিইউটা কি, ডিইউটা হলো অভ্যন্তরীণ শক্তি। আর ডিডব্লিউটা কি, ডিডব্লিউটা হলো কাজ, ডিডব্লিউটা হলো কাজ। সো ভাইয়া, ডিডব্লিউ সমান সমান আমরা আবার পি ইন্টু ডি ইন্টু ভি লিখতে পারি। পি ইন্টু ডি ইন্টু ভি মানে কি? পি মানে প্রেসার আর ডিভি মানে আয়তনের পরিবর্তন। মানে ভাইয়া, ফিজিক্সের ভাষায় কাজ হতে গেলে আমরা জানছিলাম না, যদি তুমি কোথাও যেহেতু বসে থাকো, বসে বসে মনে করো পাহারা দাও, তাহলে এটা কিন্তু ফিজিক্সের ভাষায় কোনো কাজ না। কারণ কি, তোমার স্মরণ হইতে হবে। বল প্রয়োগ করার পর তোমার যদি স্মরণ হয়, তাহলে ওইটাকে আমরা কাজ বলতে পারি ফিজিক্সের ভাষায়। সেম ভাবে দেখো, আমরা যদি প্রেসার ক্রিয়েট করার পরে আয়তনের পরিবর্তনটা হয়, তাহলে ওইটাকে আমরা কাজ বলতে পারি। আয়তনের পরিবর্তন মনে করো, সাপোজ ভাই আমি আমার এই যে হাতটা, আমার হাতের যে মাসলটা, এই মাসলটা এইভাবে ধরে আসি, প্রেসার ক্রিয়েট করতেছি, এটা কিন্তু কোনো কাজ না। বাট দেখো, প্রেসার ক্রিয়েট করে আমার হাতের মাসলটা ভিতরে ঢুকাই দিলাম, মানে আয়তনের পরিবর্তন করলাম। আগে এখানে আয়তন ছিল, এখন এরকম হয়ে গেল আয়তনটা, তখন আমার এটা কাজ হিসেবে গণ্য হবে। ঠিক আছে? তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডিভি। ডিভি মানে আয়তনের পরিবর্তন, বা আমরা এইভাবেও লিখতে পারি পি ইন্টু ভি2 মাইনাস ভি1। তাহলে আশা করি বুঝা গেছে। তাহলে এটা কি আমার তাপ, এটা হলো আমার কাজ, এটা হলো আমার অভ্যন্তরীণ শক্তি। এখন ভাইয়া, এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটাই ঝামেলা বাদে, অনেক সহজ একটা ম্যাথ, অনেক সহজ একটা সূত্র দ্বারা ঝামেলাটা বাদে কোথায়, প্লাস মাইনাস নিয়ে ঝামেলাটা বাদে, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো, যদি এই যে তাপটা, হুম, আমি অনেক অ্যানালাইসিস করে দেখছি তো কোথায় প্লাস হয় কোথাও মাইনাস হয়, এটা আমি সবাইকে বলে দিই। এই যে তাপটা, এই তাপটা যদি তোমার শোষণ হয়, এই তাপটা যদি কি হয়, কোশ্চেনে যদি বাংলা কথায় লেখা থাকে শোষণ হয়, তাপ শোষণ হয়, বা কোশ্চেনের মধ্যে যদি এই তাপ শোষণ হওয়ার কথা দেখো, তাহলে ডিকিউ হবে পজিটিভ। মানে ডিকিউ এর যে ভ্যালুটা থাকবে ওটা হবে কি, পজিটিভ। মনে রাখবা, বড় লোকরা কি গরিবদের কি করে, শোষণ করে না? শোষণ করলে কি হয়, ওরা আরো বড় লোক হয়ে যায় না, এই জন্য পজিটিভ।
তাপ শোষণ করলে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। আর এই তাপটা আবার কোশ্চেনের মধ্যে বলা থাকতে পারে যে তাপ বর্জন করতেছে, তাপ বর্জন করতেছে। তাপ যদি বর্জন করে, মনে করো কথার কথা, তোমার কোনো কিছু একটা আছে, তোমার একটা খারাপ অভ্যাস আছে, ওই খারাপ অভ্যাসটা তুমি বর্জন করলা বা ছেড়ে দিলা, তাহলে কি হলো, তোমার থেকে কিছু একটা চলে গেল, তার মানে কি নেগেটিভ। তাহলে তাপ বর্জন করলে হবে নেগেটিভ। তাহলে যদি তোমার কোশ্চেনের মধ্যে বাংলা কথায় লেখা থাকে তাপ শোষণ হয়, তাহলে ডিকিউটা হবে পজিটিভ। কোশ্চেনের মধ্যে যদি বাংলা কথায় লেখা থাকে তাপ বর্জন হয়, ডিকিউ এর মধ্যে হবে নেগেটিভ। এবার দেন আসো ভাইয়া কাজ। এই কাজও পজিটিভ নেগেটিভ হয় যদি তোমাকে বলা হয় ব্যবস্থা দ্বারা কাজ। যদি বলা হয় ব্যবস্থা, কোশ্চেনের মধ্যে যদি বলা থাকে ব্যবস্থা দ্বারা কাজ, ব্যবস্থা দ্বারা কাজ হলে পজিটিভ। মনে করো তোমার দ্বারা একটা কাজ হবে, তোমার দ্বারা কাজটা সম্ভব, তাই একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতেছে না, এই জন্য একটা পজিটিভ হবে। এবার যদি বলে ব্যবস্থার উপর কাজ, তোমার উপরে যদি কোনো কাজ চাপাই দেওয়া হয়, তাহলে তোমার অনেক প্রেশার ক্রিয়েট হবে না তোমার জন্য, তাহলে এটা নেগেটিভ হবে। যদি ব্যবস্থার উপর কাজ হয়, ব্যবস্থার উপর কাজ, তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে। সো এই বাংলা কথাগুলো যদি আমরা খেয়াল রাখি না ভাই, আমাদের আর ভুল হবে না। সো এখান থেকে আমাদের আর বলার মতো কিছু নাই, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আরেকটা সূত্র আছে, সেটা হলো স্থির চাপে অভ্যন্তরীণ শক্তি, স্থির চাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই সূত্রটা একটু লিখে নাও, স্থির চাপে অভ্যন্তরীণ অভ্যন্ত আচ্ছা বানানটা ভুলে গেল, বাংলা বানান, অভ্যন্তরীণ, ঠিক আছে। স্থির চাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন কি হবে ভাইয়া, এই সূত্রটা কি হবে, এটা একটা ইউনিক সূত্র, এইখান থেকে বিভিন্ন সময় কোশ্চেন এসে থাকে। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন মানে তো ডিইউ, তাই না, অভ্যন্তরীণ শক্তি মানে হলো ডিইউ। ডিইউ ইকুয়ালস টু হবে এন ইনটু সিভি, এন ইনটু সিভি। এই সিভি এর ভ্যালুটা তোমাকে কোশ্চেনে দিয়ে দেবে, ঠিক আছে, সিভি এর ভ্যালুটা তোমাকে কোশ্চেনে দিয়ে দেবে, এন ইনটু সিভি, তারপরে হলো ডিটি। আচ্ছা এখানে ডিটি মানে কি, এন ইনটু সিভি তো লিখলাম, ডিটি মানে তাপমাত্রার পার্থক্য, তার মানে এখানে হবে টি2 মাইনাস টি1। ওকে, বুঝা গেছে। তাহলে এটা কি স্থির চাপে, চাপটা যখন স্থির থাকবে তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের যে সূত্র, সেটা হলো ডিইউ ইকুয়ালস টু এন ইনটু সিভি ডিটি, ডিটি মানে টি2 মাইনাস টি1। সো এই সূত্রগুলো তুমি যদি জানো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এইগুলো তুমি যদি জানো, মোটামুটি কিন্তু তুমি সিকিউ সলভ করতে পারবা। অনেক সময় এখান থেকে গতে কোশ্চেন গুলো আসে, গতে কিন্তু এখান থেকে প্রায় সময় কোশ্চেন করে, যদিও এইখানে যে 5টা টপিক আছে তার মধ্যে এইটা একটু কম ইম্পর্টেন্ট। এই 5টা কিন্তু সুপার ইম্পর্টেন্ট, যদি 5টার মধ্যে তুমি যদি র্যাঙ্ক করো, এটা একটু কম ইম্পর্টেন্ট। তারপরে দেখি আমরা এখান থেকে কি কোশ্চেন আসে। দেখো চিত্র এখন বোঝার দরকার নেই, চিত্র আমি পরে বুঝাই দেবো, ঠিক আছে ভাই, চিত্র আমি পরে বুঝাই দেবো, ঠিক আছে। এখন আমরা জাস্ট গ নাম্বার কোশ্চেনটা দেখবো এখান থেকে, কারণ কি আমরা এই টপিকটা পড়লাম, এখন এই টপিক থেকে এই গ নাম্বার কোশ্চেনটা হয়েছে জাস্ট। সো আমরা গ নাম্বার কোশ্চেনটা দেখি। দেখো এখানে আমাদের বলছে কি, উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটির অন্তস্থ শক্তির পরিবর্তন কত। অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি একই, বলছে যে আর অবস্থানে আসতে, ঠিক আছে, এই যে মানে এই আর অবস্থানে আসতে, তার মানে কি আর অবস্থানে যাচ্ছে কোন দিক থেকে, এই যে কিউ থেকে আরে আসতেছে, কিউ থেকে আরে আসতেছে, তার মানে এই কিউ থেকে আর অবস্থানে আসতে তাপ গতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তি পরিবর্তন কত। তার মানে কিউ থেকে আরে আসতে ডিউ এর মান কত, ডি ইউ এর মান কত, বা অভ্যন্তরীণ শক্তির মান কত হবে। আচ্ছা আমরা একটু দেখি, তোমরা যদি এটা তুলে না থাকো তাহলে একটু স্ক্রিনশট মেরে দাও, আমরা এই কোশ্চেনটা সলিউশন করে ফেলি। ওকে, মুছে দিলাম আমি। এবার আসো আমরা এই কোশ্চেনটা খুব সুন্দরভাবে সলিউশন করে ফেলি। দেখো ভাইয়া, আমরা তো মূলত সূত্রটা জানতাম কি, আমরা মূলত সূত্রটা জেনে আসছি যে তোমার ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না। ডিডব্লিউ মানে বলছিলাম কাজ, কাজ মানে কি, কাজ মানে বলছিলাম যে পি ইন্টু ডিভি, মানে প্রেসার ইন্টু আয়তনের পরিবর্তন। এখন আয়তনের পরিবর্তন যদি কখনো কোনো কেজে জিরো হয়, তাহলে ডিডব্লিউটা কি হবে, তোমার জিরো হয়ে যাবে না। আয়তনের পরিবর্তনটা যদি কখনো কোনো কেজে, যদি মনে করো এই যে আমি উদাহরণ দিলাম, এই যে আমি হাতটা প্রেসার ক্রিয়েট করতেছি হাতের উপরে, বাট আমার হাতের কোনো আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে কাজ জিরো, ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার আমরা একটু চিত্রটা দেখি। আমার এইখানে এই দিক বরাবর কি হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে, এই যে 4 8 এই দিক বরাবর আমার আয়তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আর এই দিক বরাবর আমার প্রেসার বৃদ্ধি পাচ্ছে, এই দিক বরাবর আমার প্রেসার বৃদ্ধি পাচ্ছে। বাট একটু খেয়াল করে দেখো তো, এই কিউ থেকে আরে যখন আমি যাচ্ছি,
আমার এইখানে আয়তনটা কত, এই কিউ পয়েন্ট আমার আয়তনটা কত 8, আর পয়েন্ট আমার আয়তনটা কত 8। কারণ কি আমার এইদিকে তো আমি বাড়ি নাই, এখান থেকে যখন আমি এখানে গেছি আমার আয়তনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আমার প্রেসারের পরিবর্তন হয়েছে 20 থেকে 40-এ গেছি, বাট এখান থেকে এখানে যাওয়ার সময় কিন্তু আমার আয়তনের কোনো পরিবর্তন হয়নি, এখানেও ওয়েট এখানে ওয়েট। তার মানে আমার এই ক্ষেত্রে আয়তনের পরিবর্তনটা কি হবে 0। আয়তনের পরিবর্তন যদি 0 হয় তাহলে আমার ডিডব্লিউ এর মান কত হবে 0। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি না ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডিডব্লিউ এর মান হলো 0। অতএব ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ, তাই না? তাহলে এখন আমার ডি কিউ আর ডি ইউ এখানে সেম, আমাকে চাইছে কি অভ্যন্তরীণ শক্তি, তার মানে কি ডিউ ইউ এর মানটা চাইছে, তাহলে ডিউ এর মানটা কোনটা হবে, ডি কিউ এর যে মানটা ওইটাই হবে ডিউ এর মানটা। তাহলে দেখো আমার এখানে কি ডি কিউ এর মানটা দেয়া আছে, চিত্রের গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। কিউ থেকে আর যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়। এই যে কিউ মানে কি তাপ, এখানে বলে দিয়েছে যে আর কিউ থেকে আরে যাইতে 80 জুল তাপ শক্তি ব্যবহার করা হয়, তার মানে ডিকিউ এর মান হলো 80, তার মানে ডিইউ এর মানও 80, ডিইউ এর মানও 80 জুল। বুঝা গেছে? মানে এখান থেকে আমার কাজটা 0 হয়ে গেলে তো ডিকিউ ইকুয়ালস টু ডিইউ হয়ে যায়, তার মানে আমার এখন ডিইউ এর মান কত হবে, ডিকিউ এর মান যত সেটাই হবে আমার ডিইউ এর মান। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে তাপ শক্তি আমাদের কত খরচ করা হয়েছে এই কিউ থেকে আরে যাইতে 80 জুল, তার মানে আমার ডিইউ এর মান হলো 80 জুল। বুঝা গেছে? অনেক ইজি একটা কোশ্চেন ছিল। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, উদ্দীপকে স্থির চাপে ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় কর। ওকে, এখন আমাদের উদ্দীপকটা একটু পড়তে হবে, আমাদের উদ্দীপকটা কি বলছে আগে একটু দেখতে হবে। আচ্ছা আমরা উদ্দীপকটা একটু পড়ে আসি। উদ্দীপকে বলছে যে একটি তাপগতীয় ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন, একটি তাপগতীয় ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, ওকে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। ওকে ফাইন। স্থির চাপে এতে তাপ শক্তি সরবরাহ করা হলে 35 ডিগ্রি সেলসিয়াস হয়, তাপ শক্তি সরবরাহ করা হলে 30 থেকে কি হয়ে যায় 35 ডিগ্রি সেলসিয়াস হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়ায় সমস্য প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে একই আয়তনে পরিবর্তন করে কৃতকাজ পরিমাপ করা হলো আর এর মান দিয়ে দিয়েছে, সিভির মান দিয়ে দিয়েছে। ওকে, এখন দেখো আমি তোমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম যে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের একটা মানে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির একটা সূত্র লিখে দিয়েছিলাম। সূত্রটা কি ছিল ভাইয়া, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল ডিইউ ইকুয়ালস টু এন ইন্টু সিভি, এন ইন্টু সিভি, তারপরে কি ছিল ডিটি, তাই না? তাহলে এখন দেখি আমরা এখান থেকে ভ্যালু গুলো বসাই, আমাদের সবকিছু ভ্যালু কিন্তু এখানে মোটামুটি দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে এখন ভ্যালুটা জাস্ট বসিয়ে দেবো। এখানে আমাদের কিসের মান দেওয়া আছে, এটা হলো ডাব্লু, ডাব্লুর মান, ওজনটা দিয়ে আছে 14 গ্রাম, আর আণবিক ভর কত আমাদের, আমরা জানি আণবিক ভর হলো আমাদের 28 গ্রাম, এম এর মান, ঠিক আছে? তাহলে আমাদের এম এর মান হলো 28 গ্রাম। ওকে, তাহলে এখান থেকে আমরা এন এর মানটা কত পাই, এখান থেকে আমরা এন এর মানটা পাই ডাব্লু বাই এম ইকুয়ালস টু হলো 14/28 বা হাফ, তাই না? ওকে, তাহলে দেখো এন এর মান কিন্তু আমরা কত পেলাম, এন এর মান পেলাম আমরা হাফ ইন্টু সিভি, সিভি এর মান আমার এখানে দিয়ে দিয়েছে, সিভি এর মানটা কত বলে দিয়েছে যে 20.8, তাহলে আমি সিভি এর মান 20.8 বসিয়ে দিলাম ইন্টু ডিটি, ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন। এখানে দেখো তাপমাত্রার পরিবর্তন আমার দেয়া আছে, তাপমাত্রার পরিবর্তনটা কত বলছে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি এখন যদি 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে টি ওয়ানটা হলো 30, 273 সাথে যদি আমি 30 ডিগ্রি যোগ করি তাহলে কত হয়, 273 সাথে যদি আমি 30 ডিগ্রি যোগ করি তাহলে আমার 303 ক্যালভিন। আবার টি টুটা কি হবে, আমি যদি 273 সাথে আমার এখানে কত ডিগ্রি 35 ডিগ্রি আছে, 35 ডিগ্রিটা আমি যোগ করে দিই তাহলে কত হবে আমার এখানে 308 ক্যালভিন। ওকে, তাহলে আমার তাপমাত্রার পরিবর্তনটা হবে 308 মাইনাস 303, 303। বুঝা গেছে? তাহলে এটার আমার অ্যান্সার কি হবে, এটার যদি আমি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সারটা কত হয় আমি একটু দেখে নিই। অ্যান্সারটা হবে যদি আমি ক্যালকুলেশন করি, ওকে 52 জুল হবে, 52 জুল, ঠিক আছে? এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমরা 52 জুল পাই। তাহলে আশা করি বোঝা গেছে, যদি আমাদের স্থির চাপের কথা বলা হয়, আমাদের যদি স্থির চাপে অভ্যন্তরীণ শক্তির কথা বলা হয় তাহলে আমাদের সূত্রটা এমন হবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা আমি একটু দেখি আজকে একা শুট করছি তো, রেকর্ড হচ্ছে তো ঠিক মতো, হ্যাঁ ওকে ফাইন। তাইলে
প্রথম টাইপটা আমার শেষ। এবার আমার দ্বিতীয় টাইপটা কি ছিল? দ্বিতীয় টাইপটা ছিল গ্যাসের তাপ, চাপ, আয়তন, কাজের সূত্র। গ্যাসের তাপ, চাপ, আয়তন, কাজের সূত্র। তাহলে আমি এটা মুছে দিলাম। সব কিন্তু এই সূত্র, দুইটা সূত্র দিয়েই যত অঙ্ক আছে হয়ে যাবে। প্রথম টাইপের এই দুইটা সূত্র দিয়েই যত অঙ্ক আছে হয়ে যাবে। ঠিক আছে। 2 নাম্বার টাইপ হলো গ্যাসের তাপ, চাপ, আয়তন ও কাজের সূত্র। এই ক্ষেত্রে আমরা একটু পড়াশোনা করব। যে ব্যাপারটা হলো যে দুইটা প্রক্রিয়া আছে এখানে বলা আছে, একটা সমস্যা প্রক্রিয়া আর একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। একটা কি সমস্যা প্রক্রিয়া, একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আসো আমরা সমস্যা প্রক্রিয়াটা দেখি। সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমস্যা প্রক্রিয়াটা ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হলো বয়েলের সূত্র। সমস্যা প্রক্রিয়া কোন সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। সেটা কি? সেটা হলো পি অন ভি অন ইকুয়ালস টু পি টু ভি টু। এখানে তাপমাত্রা কি থাকবে? বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, এখানেও তাপমাত্রাটা কি থাকবে? স্থির থাকবে। ঠিক আছে, টি স্থির থাকবে বা কনস্ট্যান্ট। টি এখানে কনস্ট্যান্ট বা স্থির থাকবে। বুঝা গেছে? আচ্ছা, সমস্যা প্রক্রিয়া তাহলে কাজের সূত্রটা কি হবে? একবার আমরা সমস্যা প্রক্রিয়া কাজের সূত্রটাও দেখে ফেলি। এটা ছিল আমাদের চাপ বা আয়তনের সূত্র। সমস্যা প্রক্রিয়ার যে কাজের সূত্রটা আছে সেটা হলো W ইজ ইকুয়াল টু, সমস্যা প্রক্রিয়ার কাজের সূত্রটা হলো W ইকুয়ালস টু nRT। W ইকুয়ালস টু nRT লন V2 ভাগ V1। nRT লন V2 ভাগ V1। একবার আমরা ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারি। অনেকে আবার ওই ইন্টিগ্রেশন করে বের করে, দরকার নাই। আমরা ডাইরেক্ট পরীক্ষা হলে এই সূত্রটা লিখতে পারি। তাহলে আমার সমস্যা প্রক্রিয়ায় দুইটা সূত্র, একটা হলো P1 V1 ইকুয়ালস টু P2 V2, আর একটা আমার কাজের সূত্র, এটা হলো কাজের সূত্র। কিসের সূত্র? কাজের সূত্র। কাজের সূত্র। কাজের সূত্রটা কি হবে? W ইজ ইকুয়াল টু nRT লন V2 ভাগ V1। আশা করি বুঝা গেছে। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা ক্ষেত্রে কি সূত্র হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তিনটা সূত্র আছে মোট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মোট তিনটা সূত্র আছে। একটা হলো কি P1 V1 গামা ইকুয়ালস টু P2 V2 গামা। মনে রাখবা এই ভি আর গামা অনেকটা একই রকম দেখতে না? ভি আর গামা অনেকটা একই রকম দেখতে, এজন্য ভি এর উপরে গামা হয়, ভি এর উপরে গামা হয়। সেম ভাবে T1 V1 উপরে গামা, ভি এর উপরে গামা। T2 V2 উপরে গামা, ভি এর উপরে গামা। এবার দেখো আরেকটা সূত্র আছে, সেটা হলো T1 P1 T1 P1। এবার দেখো আর উপরে গামা হবে না, কারণ কি আমার ভি তো নাই, এই জন্য আগে 1 আসবে। 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। ঠিক আছে। তাহলে এই তিনটা সূত্র হলো আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, এই তিনটা সূত্র অ্যাপ্লিকেবল। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে কাজের সূত্রটা আছে সেটা হলো কি W ইজ ইকুয়াল টু এন আর, W ইজ ইকুয়াল টু এন আর গামা মাইনাস 1, গামা মাইনাস 1, W ইজ ইকুয়াল টু এন আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2, T1 মাইনাস T2। আবার এইটুকু, এই যে এন আর গামা মাইনাস 1 সমান সমান আমরা সিভি লিখতে পারি, সিভি ইন্টু T1 মাইনাস T2। হ্যাঁ, অবশ্যই যদি এন এর মান 1 হয়, অবশ্যই যদি এন এর মান 1 হয় তাহলে আমরা ডাইরেক্ট সিভি লিখতে পারি। আর এন এর মান যদি 2 3 কিছু একটা হয় তাহলে আগে একটা এন নিতে হবে। আর যদি এন এর মান 1 হয় তাহলে তার এন নেওয়া লাগতেছে না। সো আমরা এনটা লিখে দিই সামনে, আর ভাগ গামা মাইনাস 1 মানে সিভি, আর এনটা রেখে দিলাম। এন এর মান হলে জাস্ট সিভি ইন্টু T1 মাইনাস T2 হয়। ঠিক আছে। আবার অনেক জায়গায় দেখবে T2 মাইনাস T1 লেখা আছে, সেই ক্ষেত্রে কেমন, মানে অনেক বইতে দেখবে T2 মাইনাস, একই সূত্র কিন্তু এটাও যে সূত্র, আবার T2 মাইনাস T1 লিখলেও একই সূত্র হয়, জাস্ট কি হয় একটু পরিবর্তন হয়ে যায়। এন আর এখানে 1 মাইনাস গামা হয়ে যায়, গামা মাইনাস 1 এর পরিবর্তে 1 মাইনাস গামা হয়ে যায়, তাইলে তুমি এখানে T2 মাইনাস T1 লিখতে পারবে। সো তোমার যেটা ভালো লাগে তুমি সেই সূত্রটা ইউজ করতে পারবা, বাট আমি এইটা অলওয়েজ ইউজ করি বিকজ এইটা সমান সমান সিভি লেখা যায়, বাট এটা সমান সমান সিভি লেখা যায় না। অনেক সময় দেখা যায় সিভির ভ্যালু দিয়ে দেয়, এই জন্য আমি অলওয়েজ এটাই মুখস্থ রাখি যে T1 মাইনাস T2। সো তোমরা যে কোনো একটা রাখতে পারো, দুটোই দেখাই দিলাম কারণ অনেক বইতে দেখা যাচ্ছে এইটা আছে, তখন ভাববা যে আমরা ভুল পড়াইছি কিংবা ভুল বলছি কিনা, তখন তুমি কনফিউশনে পড়ে যাবা। ঠিক আছে ভাই, তাহলে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো চাপ, তাপ, তারপরে চাপ, তাপ, আয়তন আর কাজ যে সূত্র কিন্তু মোটামুটি এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। এখন কথা হচ্ছে কোশ্চেনের মধ্যে না মাঝে মধ্যে বোঝা যায় না যে আমাকে কিসের মানে কিসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এইটা আর এইটা মনে করো আমরা ঘুলাই ফেলি অনেক সময় যে কিসের সূত্র অ্যাপ্লাই করা লাগবে, সমস্যা প্রক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। সবসময় মনে রাখবা সমস্যা প্রক্রিয়া কখন হয়,
আচ্ছা, সমস্যা প্রক্রিয়ায় কখন হয় ওইটা বাদ দাও। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখন হয়? যখন বিক্রিয়াটা দ্রুত হয়। একটু লিখে নাও, আমি আর লিখতেছি না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কখন হয়? যখন বিক্রিয়াটা দ্রুত হয়, আকস্মিক ভাবে হয়, হুট করে হয়, হঠাৎ করে হয়। এই টাইপের কথা যদি থাকে তাহলে এগুলো হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হুট করে, হঠাৎ করে, দ্রুত ভাবে, আকস্মিক ভাবে, এই কথা থাকলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। ঠিক আছে, বুঝা গেছে? আর সমস্যা প্রক্রিয়া কখন হয়? যদি কিছু না বলা থাকে, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি কিছুই না বলা থাকে তাহলে সমস্যা প্রক্রিয়া। অথবা যদি বলে ধীরে ধীরে বিক্রিয়া হচ্ছে তাহলে অবশ্যই সমস্যা প্রক্রিয়া। কিছু বলা না থাকলেও সমস্যা প্রক্রিয়া, আর যদি বলে ধীরে ধীরে বিক্রিয়া হচ্ছে তাহলে সমস্যা প্রক্রিয়া। সো এই কয়টা সূত্র জানলে আমাদের কিন্তু টাইপ 2 এর অঙ্ক সব আমরা পেরে যাব। সো একটু তোমরা তুলে নাও অথবা স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা ম্যাথে চলে যাব। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস জানানোর আছে। গামার মানগুলো একটু জেনে নাও। গামার মানগুলো জানাই দেওয়ার দরকার আছে, আমি একটু গামার মানগুলো বলে দিই হালকা করে। গামার মান কত? গামার মান একটা আছে 1.66। এটা কোন ক্ষেত্রে? এটা হলো এক পারমাণবিকের ক্ষেত্রে, এক পারমাণবিক পরমাণুর ক্ষেত্রে, পারমাণবিক পরমাণুর ক্ষেত্রে। আর গামার মান আরেকটা কত? 1.4। এটা কত কিসের জন্য? এটা হলো দ্বিপারমাণবিক পরমাণুর ক্ষেত্রে, দ্বিপারমাণবিক মানবিক পরমাণুর ক্ষেত্রে। আরেকটা কি আছে? গামার মান হলো 1.33। এটা হলো বহু পারমাণবিক পরমাণুর ক্ষেত্রে, 1.33। এটা হলো বহু পারমাণবিক। আচ্ছা, একটা ডিফারেন্স আছে বা একটা ব্যতিক্রম আছে। কোনটা? যেমন মনে করো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এখানে কিন্তু দ্বিপারমাণবিক না। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আছে দুইটা, কার্বন আছে তিনটা, তার মানে এটা বহু পারমাণবিকের ক্যাটাগরিতে যায়। কিন্তু এইটার আকার হলো সরলরৈখিক, সেই জন্য এটা বহু পারমাণবিক হওয়া সত্ত্বেও এটার গামার মান হলো 1.4। বুঝা গেছে? এটা একটু ব্যতিক্রম আছে, একটু জাস্ট বলে দিলাম। ওকে, তাছাড়া তেমন কিছু আলোচনা করার মতো নেই। এটা তোমরা একটু তুলে নাও, তাইলেই হবে, আমরা ম্যাথগুলো মোটামুটি করতে পারবো। আচ্ছা, এটাও মুছে দিলাম। ওকে, ফাইন। আমরা একটু দ্রুত ক্লাসগুলো শেষ করার চেষ্টা করছি যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয়। যতটুকু দরকার আমি ততটুকু দিতে যাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলো কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, কোশ্চেনে চলে যাই আমরা। কোশ্চেনে এই যে আমাদের দ্বিতীয় টাইপের কোশ্চেন। এখান থেকে আমরা যেসব টাইপগুলো পড়লাম, যে সূত্রগুলো বললাম, ওইসব সূত্র রিলেটেড কোশ্চেন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দিছে, সো প্যারা নাই। তার মানে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রটাই ইউজ করতে হবে। কি বলছে? চূড়ান্ত চাপ নির্ণয় করো। আচ্ছা, এখন চাপ তো প্রত্যেকটা সূত্রের মধ্যেই পি আছে, আমি কোনটা ইউজ করবো আমি একটু দেখে নিই। পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডার, আদর্শ তাপমাত্রা ও চাপ, ঠিক আছে, আদর্শ তাপমাত্রার চাপ বলে দিয়েছে। চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, তার মানে গামার মান আমরা আই থিঙ্ক বুঝতে পারছি তাহলে কি হবে। ঠিক আছে, ওকে। এখন পরীক্ষা আছে, পরীক্ষা সম্পূর্ণের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীকে বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্য প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। সমস্য প্রক্রিয়ার তুলনায় কি করতে হবে? কম কাজ করতে হবে। আচ্ছা, এখানে গ ঘ দুটোই আমরা করতে পারবো। ঠিক আছে, এখানে গটা আমাদের বলছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপটা কত হবে। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপটা কত হবে। বাট দেখো এখানে কিন্তু কোনো চাপের কোনো ভ্যালু ট্যালু দিয়ে দিইনি। চাপের কিন্তু কোনো ভ্যালু দিয়ে দিইনি। বাট কি বলা আছে? আদর্শ তাপমাত্রা ও চাপে। আদর্শ চাপ মানে কি? 1 atm। আদর্শ চাপ মানে কি? 1 atm। ঠিক আছে, P ইকুয়ালস টু 1 atm। এটাকে যদি আমরা কিসে নিয়ে যাই? প্যাসকেলে নিয়ে যাই, তাহলে কি হবে? 101325 প্যাসকেল, বা 10⁵ অনেকে লিখে। যাই হোক, তুমি চাইলে এটাকে 10⁵ প্যাসকেল লিখতে পারো, বাট এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, বুঝা গেছে? তাহলে যাই হোক, আমাদের আদর্শ চাপ বলা আছে একটি সিলিন্ডারে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে আয়তনের কথা বলা হয়েছে, যে গ্যাসের আয়তনটা কি? দ্বিগুণ করতে হয়। ঠিক আছে, আর একবার পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। ঠিক আছে, ভালো কথা। পরীক্ষা সম্পূর্ণের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই যে আমরা এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তনটা দ্বিগুণ করতে হয়, সমস্য প্রক্রিয়ার তুলনায় কম কাজ করে। তার মানে গ্যাসের আয়তনটা কি হবে? আমার দ্বিগুণ হয়ে যাবে। গ্যাসের আয়তনটা আমার কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমরা V1 সমান সমান যদি ভি বলি, V2 সমান সমান আমরা কি বলতে পারবো? 2V বলতে পারবো। বুঝা গেছে? কারণ কি?
আগের আয়তন থেকে পরবর্তী আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আর পি অন কি আমাদের আদর্শ তাপমাত্রা বা আদর্শ চাপ বলা আছে, তাহলে পি অনটা হবে আমাদের 101,325 প্যাসকেল। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরবর্তী যে চাপ বা পি টুটা বের করতে হবে। তাহলে এখন আমরা কোন সূত্রটা ইউজ করবো? হ্যাঁ, আমরা জানি কি পি ওয়ান ভি ওয়ান গামা, পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়ালস টু পি টু ভি টু গামা, পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়ালস টু পি টু ভি টু গামা। এখন এখানে দেখো পি ওয়ান এর ভ্যালু তো আমরা জানি, পি টু এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে পি টু সমান সমান কি হবে? পি টু সমান সমান হয়, পি টু সমান সমান হয় তোমার পি ওয়ান ইন্টু আমি যদি এটাকে এই পাশে সরাই নিয়ে আসে তাহলে উপরে চলে যায় ভি ওয়ান, নিচে চলে আসে ভি টু, আর এটাকে হোল করে গামা করে দেবো। তাহলে পি ওয়ান এর ভ্যালু কত? 101,325 ইন্টু ভি ওয়ান এর ভ্যালু কত? ভি ওয়ান এর ভ্যালু হলো ভি, আর ভি টু এর ভ্যালু কত? 2v। গামার ভ্যালু কত? গামার ভ্যালু হলো 1.3। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে করতে পারি? 101,325 ইন্টু এখানে দেখো ভিভি কেটে গেলে হাফ থাকে আর উপরে পাওয়ার হলো 1.3। এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে এটার অ্যান্সার আসে 40,304.045 প্যাসকেল। তাহলে আমাদের এইটাই হলো আমাদের চূড়ান্ত চাপ বা পি2। অনেক সহজ, জাস্ট এই সূত্রে আমরা বসাই দিলাম। আমাদের এখানে আদর্শ চাপ বলা ছিল, ইনডাইরেক্টলি চাপের ভ্যালুটা দিয়ে দিয়েছে, আর আয়তনটাও ইনডাইরেক্টলি দিয়েছে যে দ্বিগুণ হয়ে যাচ্ছে। সো আমরা ভি ওয়ানটাকে ভি টু কে 2v ধরে নিছি, পরে যে আমাদের এই ভি কাটাকাটি হয়ে যায়, হয়ে গেলে হাফ থাকে, আর এই জাস্ট এইভাবে অঙ্কটা করে ফেললে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে চূড়ান্ত চাপ কিভাবে নির্ণয় করতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে এটা করা হয়ে গেলে তোমরা একটু তুলে নাও অথবা স্ক্রিনশট মেরে নাও, আমি এটা মুছে দিই। আচ্ছা, এবার ভাইয়া নেক্সট অঙ্কটা আসি। নেক্সট অঙ্কটা আমাদের কি বলছে? নেক্সট অঙ্কটা আমাদের বলছে যে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা গাণিতিকভাবে যাচাই করো। দেখো শিক্ষক কি বলছিল যে আদর্শ পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা ও চাপে সিলিন্ডারের 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে সিলিন্ডারের ভিতরে। ঠিক আছে, পরীক্ষা সম্পূর্ণের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে, এই যে রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া যদি গ্যাসের আয়তন আমি দ্বিগুণ করতে সমস্য প্রক্রিয়ার তুলনায় কম কাজ হয়, সমস্য প্রক্রিয়ার তুলনায় কম কাজ হয়। মানে যদি গ্যাসের আয়তন আমি দ্বিগুণ করি রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে, সমস্য প্রক্রিয়ায় কাজটা কি হয়? সমস্য প্রক্রিয়ার তুলনায় কাজটা কম হয়, মানে সমস্য প্রক্রিয়ায় কাজটা বেশি হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজটা কম হয়, এটা শিক্ষক বলতে চাইছে। তার মানে আমাদের এখানে দুই জায়গার কাজটা বের করতে হবে, সমস্য প্রক্রিয়ার কাজও বের করতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ারও কাজটা বের করতে হবে। তারপরে দেখতে হবে যে কোনটা বেশি হয়। যদি আমাদের সমস্য প্রক্রিয়ার কাজটা বেশি হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার থেকে, তাহলে শিক্ষকের কথাটা যথার্থ, আর যদি না হয় তাহলে যথার্থ না। বুঝা গেছে? সো তাহলে আমাদের এখন দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ কত কি হয় না হয় এটা আমরা একটু বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে সমস্য প্রক্রিয়ার যে কাজটা সেটা বের করি। এটা হলো আমাদের সমস্য প্রক্রিয়ার যে কাজটা ওইটা বের করব। ঠিক আছে, ঘ নাম্বারটা করতেছি। সমস্য সমস্য প্রক্রিয়ার কাজ। আচ্ছা, সমস্য প্রক্রিয়ার কাজের যে তোমার ইয়াটা ছিল, কি বলে সূত্রটা ছিল, সেটা আমরা পাতায় তারপর অঙ্কটা করে ফেলি। W1 ধরি সমস্য প্রক্রিয়াটাকে, এটা অনেক মোটা খালি, আপাতত বাদ দিই। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হবে সূত্রটা? W1 is equal to nRT ln V2 by V1, W1 equals to nRT ln V2 ভাগ V1। ঠিক আছে, এইটা করলে আমরা কি এই যে প্রক্রিয়াটা ছিল এখান থেকে সমস্য প্রক্রিয়ার কাজটা আমরা বের করে ফেলতে পারবো। তা এখানে দেখো বলছিল কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, মানে n এর মান হলো 1, আর এর মান তো আমরা জানি 8.314, আর এর মান হলো 8.314। টি এর মান আমরা জানি, টি এর মানটা কত ছিল? টি এর মানটা দেখো এখানে কি বলে দিছে যে আদর্শ তাপমাত্রা, তাহলে আদর্শ তাপমাত্রায় টি এর মানটা কি হয়? 273 কেলভিন বা 0°C বা 273 কেলভিন। এই দেখো বলে দিছে কি আদর্শ তাপমাত্রা, তাহলে এখানে আমাদের টি এর মানটা কি হবে? 273 কেলভিন। তোমরা একটু সুন্দরভাবে লিখে নিবা যে এগুলো এগুলো দিয়ে আছে, দেন অঙ্ক করবো। আমি তো তোমাদের একটু দ্রুত করে বুঝাই দেওয়ার জন্য শর্টে করতেছি। দেন লন V2 ভাগ V1, লন V2 ভাগ V1 এ কি হবে? ওই যে আমরা কি দেখছিলাম, আমাদের এখানে বলা হয়েছে কি
আগেও বের করছিলাম, V1 সমান সমান বলছিলাম কি ভি, আর আয়তন V2 সমান সমান পরবর্তীতে আয়তন দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 2V, তাহলে V2 সমান সমান হলো 2V, উপরের তাহলে আমরা 2V লিখলাম, আর V1 সমান সমান হলো V। তাহলে এটা কেটে গেলে 2 থাকে, এইটা আর এটা কেটে গেলে 2 থাকে, তাহলে এইখান থেকে এইটা আর এইটা কাটা লন 2 থাকে। এটার অ্যান্সার আমরা যদি ক্যালকুলেটারে করি তাহলে আসে তোমার 1573.25 জুল। তার মানে আমাদের সমস্য প্রক্রিয়ায়, এই ক্ষেত্রে সমস্য প্রক্রিয়ার কাজটা হলো এত। এখন আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ার কাজটা বের করে দেখতে হবে যে সমস্য প্রক্রিয়ার থেকে বেশি নাকি কম। যদি রুদ্রতাপীয় প্রক্রিয়ার কাজটা সমস্য প্রক্রিয়া থেকে বেশি হয়ে যায় তাহলে শিক্ষকের মতামত কিন্তু যথার্থ হবে না, আর যদি কম হয় তাহলে শিক্ষকের কাজটা যথার্থ হবে। বুঝা গেছে? তাহলে আসে এবার আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ার কাজটা বের করি। দেখো এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ার কাজ বের করতে গেলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে সূত্রটা আছে ওই সূত্রটা আমাদের দিয়ে অঙ্কটা করতে হবে, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা ওইটা পরে আসি, কি ঝামেলা আগে আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্রটা তো লিখি। সূত্র না লিখলে তো বোঝা যাবে না যে আমার কি ঝামেলা কি ঝামেলা না। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে কাজ, প্রক্রিয়ায় কাজ, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজটা কি হবে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজের সূত্রটা কি ছিল, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজের যে সূত্রটা ছিল সেটা কি, সেটা হলো W2 ইকুয়ালস টু NR গামা মাইনাস 1 T1 মাইনাস T2, তাই না? এটা কি ছিল আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ার কাজের ক্ষেত্রে সূত্র। তাহলে N এর মান তো আমরা জানি 1, R এর মান তো আমরা জানি 8.314, গামার মান তো আমরা জানি 1.33 বা 1.3, যে কোনো একটা -1, তাহলে সব ভ্যালুই তো দেওয়া আছে দেখতেছি। তাহলে এখন দেখো আমাদের এখানে কিন্তু তাপমাত্রাটা কিন্তু একটা তাপমাত্রা দিয়ে আছে, সেটা কি T1, আমাদের একটা তাপমাত্রা দিয়ে আছে সেটা কি T1। T1 সমান সমান কত, ওই যে আদর্শ তাপমাত্রা বলা ছিল তার মানে 0°C অথবা কি 273 কেলভিন, তাহলে এটা আমাদের কি 273 কেলভিন, বাট T2টা তো আমাদের দেয়া নেই 273 কেলভিন, বাট T2 এর মান তো আমাদের দেয়া নাই, তাহলে T2 এর মানটা বের করতে হবে। T2 এর মানটা আমাদের এখন কি করতে হবে, বের করতে হবে। এখন T2 এর মানটা কিভাবে বের করা যায়, ওই যে ভাইয়া রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্র তো আছেই, তাপ আর আয়তনের সাথে রুদ্রতাপীয় প্রক্রিয়ার একটা সূত্র আছে, কোনটা ভাইয়া বলে দেন একটু। T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1। এই সূত্র দিয়ে আমরা কি করে ফেলবো, এই সূত্র দিয়ে আমরা T2টা বের করব। এই সূত্র দিয়ে আমরা T2 সমান সমান কি লিখতে পারি, T2 সমান সমান আমরা লিখতে পারি কি, T2 সমান সমান লিখতে পারি V1 ভাগ V2 উপরে গামা ইনটু কি T1, ইনটু হলো T1। তাহলে দেখো এইখান থেকে আমরা কিভাবে করব, V2 V1 বাই V2, তাহলে V1 কত ছিল, V1 ছিল V, আর V2 ছিল কত 2, তাহলে V বাই 2V, উপরে কত গামা -1, তাহলে গামা -1 মানে 1.33 -1 ইনটু কি T1, T1 কত ছিল এই যে 273 কেলভিন, T1টা কত ছিল 273, তাহলে এখান থেকে আমার হাফ এর পাওয়ার হচ্ছে 1.33 -1, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা যদি ক্যালকুলেটারে করি তাহলে আমরা পাই হলো 217.18 কেলভিন, 217.18 কেলভিন। বুঝা গেছে 217.18 কেলভিন, তাহলে T2 হলো 217.18। তাহলে এবার আমরা ভ্যালুটা বসাই দিলাম, ঠিক আছে। সেই জন্য আমি সবসময় আগে মূল সূত্রটা লিখি, আগে লিখে দেখি যে আমার কোনটা নিড, যদি কিছু নিড না হয় তাহলে তোমার অত প্যারা নেওয়ার দরকার নেই। আমি অত কোশ্চেন ভেবে কি আছে না আছে আমি অত চিন্তা করার মানে আমার ভালো স্টুডেন্ট না তো আমি, সেজন্য অত কিছু আমি চিন্তা করি না। আমি আগে কি করি মূল সূত্রটা লিখি, লিখে এবার দেখি আমার কি কি দেওয়া আছে আমি এগুলো বসাই, বসানোর পরে আমার যেটা গ্যাপ সেটা আমি বের করে নিয়ে আসি। আমি আগের থেকে অত থিঙ্ক করি না, ঠিক আছে। সো তাহলে এটা বসালাম, বসানোর পর আমার W2 এর অ্যান্সারটা কত আসে আমি দেখি ক্যালকুলেটারে যদি করি, তাহলে আসে আমার 1406.32, 1406.32 জুল। তাহলে দেখো তো আমার W2 বড় নাকি W1 বড়, এই যে আমার এটা W1 ছিল, অবশ্যই আমার W1টা বড়, মানে কি সমস্যা প্রক্রিয়ার কাজটা বড়, W1টা বড় W2 থেকে। তাহলে আমি কি বলতে পারি শিক্ষকের মতামতটা কি ছিল বা বক্তব্যটা ছিল যথার্থ। আচ্ছা আমি আরেকবার দেখিনি ভিডিওটা হচ্ছে কিনা, একা ক্লাস নিচ্ছি তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে ভিডিও বন্ধ হয়ে গেছে কিনা, না ঠিকঠাক আছে, প্যারা নাই। আচ্ছা নেক্সট আমরা দেখো এটা আমাদের হয়ে গেছে, নেক্সটে আরেকটা কোশ্চেন আছে এই টাইপেরই, যে বলছে যে উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃত কাজটা কত, উদ্দীপকের
প্রথম ক্ষেত্রে কৃত কাজটা কত হবে, ঠিক আছে? দেখো প্রথম ক্ষেত্র বলতে এখানে কি বোঝাচ্ছে, এক সেকেন্ড, উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃত কাজটা কি হবে। দেখো এখানে প্রথম ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে, উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ, গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ এবং পরে তোমার 3 গুণ করা হলো। তাহলে প্রথমে কিন্তু ধীরে, তার মানে কি সমস্য প্রক্রিয়ায়, তার মানে তুমি জাস্ট এখান থেকে সমস্য প্রক্রিয়ায় যে কৃত কাজটা ওইটা নির্ণয় করবা, পারবা না? এই যে এখানে প্রথমে ধীরে বলছে, তার মানে আমি আগেই বলেছিলাম ধীরে মানে সমস্য প্রক্রিয়া, এবং পরে দ্রুত, তাহলে পরে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে এখানে সমস্য প্রক্রিয়া। এই যে সূত্র আছে W=nRT ln V2/V1, এই সূত্রটা দিয়ে আমাদের প্রথম ক্ষেত্রে কৃত কাজ মানে সমস্য প্রক্রিয়া কৃত কাজ এর মানটা বের করে ফেলতে হবে। এই ছিল, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের বেসিক্যালি করা হয় বেশি বেশি, ঠিক আছে? সো আমি এটা মুছে দিলাম, আশা করি এই টাইপটা বুঝতে পারছো। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাব বা নেক্সট টাইপে চলে যাব। আমাদের নেক্সট টাইপটা কি, আমরা একটু ব্যাকে গিয়ে দেখে আসি। আমাদের নেক্সট টাইপটা হলো তাপ ইঞ্জিন ও কার্নো ইঞ্জিনের দক্ষতা। হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট, আর অনেক সহজও, অনেক সহজও, এটা কিন্তু অনেক সহজও, ঠিক আছে? সো এইটা এখন আমরা করব যে দক্ষতা। ওকে, চলে আসি আমরা অঙ্কে। এই যে তাপ ইঞ্জিন ও কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করব। আচ্ছা, দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে একটু আমরা খেয়াল করি। আমাদের 120 ক্যালভিন বৃদ্ধি করতে বলছে। আমাদের কত ক্যালভিন বৃদ্ধি করতে বলছে? 120 ক্যালভিন বৃদ্ধি করতে বলছে, তাই না? আচ্ছা দেখো, একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা, একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা। আচ্ছা এই কোশ্চেনটা পড়ানো বোঝানোর আগে আমরা একটু বেসিকটা বুঝে আসি। যখন দেখো আমাদের দক্ষতা নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আর একটা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে। একটা কি দক্ষতা নির্ণয়ের যে সূত্রগুলো, সেটা হলো একটা কার্নো ইঞ্জিনের জন্য, একটা তাপ ইঞ্জিনের জন্য। আমরা প্রথমে তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন মানে কি তাপের সূত্র, তাই না? এখানে কোনো তাপমাত্রা কিছু থাকবে না, তাপ ইঞ্জিন মানে তাপ, কিউ, এখানে তাপমাত্রা রিলেটেড কিছু থাকবে না। তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতাটা কি হবে? তাপ ইঞ্জিনের দক্ষতাটা হলো এটা ইকুয়ালস টু 1 - তাপ বলছে, তাপমাত্রা না, 1 - Q2/Q1 × 100%। বুঝা গেছে? এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা আমি সূত্র লিখে তারপরে বুঝাচ্ছি। আরেকটা হলো কার্নো ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিনের দক্ষতা। আচ্ছা কার্নো ইঞ্জিন মানে তাপমাত্রা রিলেটেড জিনিসপাতি বোঝায়। কার্নো ইঞ্জিনের দক্ষতাটা কি হবে? ইটা ইকুয়ালস টু, সেম সূত্র, কিউ এর জায়গায় টি হবে, 1 - T2/T1 × 100%। এখন সবাই কনফিউশনে এক জায়গায় পড়ে যে Q1 দ্বারা কি বোঝায়, Q2 দ্বারা বোঝায়, T1 দ্বারা কি বোঝায়, T2 দ্বারা বোঝায়, কোনটা কোনটা ছোট কোনটা বড়, কোনটা ছোট ভ্যালু কোনটা বড় ভ্যালু, এটা নিয়েও সমস্যায় পড়ে। একটা জিনিস তুমি একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করো তো ভাইয়া, যে আমার যদি উপরে কোনো একটা বড় ভ্যালু হয় আর নিচে কোনো একটা ছোট ভ্যালু হয়, মনে করো T2টা আমার একটা বড় ভ্যালু, T1টা আমার একটা ছোট ভ্যালু, তাহলে বড় ভ্যালু যে কোনো পৃথিবীর যত ভ্যালুই থাকুক না, যে কোনো বড় ভ্যালু থেকে যদি ছোট ভ্যালুটা আমি ভাগ করি, তাহলে সেটা অবশ্যই কি আমার ওয়ানের থেকে বেশি একটা ভ্যালু আমি পাবো না? পৃথিবীর যে কোনো বড় ভ্যালুর থেকে ছোট ভ্যালু ভাগ করলে আমি ওয়ানের থেকে বেশি একটা ভ্যালু পাবো, ওয়ানের থেকে বেশি একটা ভ্যালু পাবো। তাহলে এইখানে যদি আমি ওয়ানের থেকে বেশি একটা ভ্যালু পাই, তাহলে 1 - ওয়ানের থেকে বেশি একটা ভ্যালু, তার মানে কি আমার নেগেটিভে মান চলে আসে। বাট এখানে তো কখনো নেগেটিভ ভ্যালু হবে না, অলওয়েজ পজিটিভ ভ্যালু হবে। তার মানে সবসময় উপরে আমরা ছোট তাপটা বসাবো, উপরে আমরা ছোট তাপ বসাবো, আর নিচে কি বসাবো? বড় তাপ বসাবো, বড় তাপ। এখানেও সেম, উপরে বসাবো ছোট তাপমাত্রা আর নিচে বসাবো বড় তাপমাত্রা, ঠিক আছে? এখন তারপরেও এগুলোর নাম আমাদের জানতে হবে। কেন নাম জানতে হবে? কারণ কিছু কিছু কোশ্চেনে আমাদের বলে দেয় যে উৎসের তাপমাত্রা চেঞ্জ করো, কিছু কোশ্চেনে বলে দেয় যে তোমার গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করো। সো এগুলোর নাম আমাদের জানতে হবে। আমরা একটু নামটা জেনে আসি, নাম কোনটাকে কি বলে একটু জেনে আসি। শোনো, এই যে বড় বড় তাপ অথবা তাপমাত্রা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উৎসের তাপ বা তাপমাত্রা, উৎসের তাপ
বা তাপমাত্রা। এটা আমি এভাবে মনে রাখতাম। আমার একটা বন্ধু ছিল উৎস, ও অনেক মোটা ছিল ছোটবেলায়, এখনো মোটা, বাট ছোটবেলায় অনেক বেশি মোটা ছিল। ওজন ছিল 120 কেজি। তো উৎস যেহেতু বড়, তাই আমি ওইভাবে মনে রাখতাম যে বড় তাপ বা তাপমাত্রা মানে উৎসের তাপমাত্রা বা উৎসের তাপ বোঝাচ্ছে। ঠিক আছে, উৎসের কোয়েশ্চেনে যেখানে লেখা থাকবে, যেমন দেখো এখানে লেখা আছে উৎসের তাপমাত্রা 340 কেলভিন, তার মানে এটা হলো বড় তাপমাত্রা, এটা আমার নিচে থাকবে। ঠিক আছে, বা বড় তাপ, সেটা আমার নিচে থাকবে। আর যদি বলে গ্রাহক, যদি ছোট তাপ বা তাপমাত্রাকে কি বলে? ছোট তাপ বা তাপমাত্রাকে কি বলা হয়? গ্রাহক। গ্রাহকের তাপ বা তাপমাত্রা। আচ্ছা, গ্রাহক কারা? দেখো, যারা ভিক্ষাবৃত্তি করে মানে গ্রহণ করে তারা তো গ্রাহক। এরা কি ছোট না? ছোট না হলে কি কেউ হাত পেতে ভিক্ষা করতো? করতো না। তাহলে এইটা থেকে তুমি মনে রাখবা, গ্রাহকের তাপ বা তাপমাত্রা মানে এটা হলো ছোট ভ্যালু। ওকে। আচ্ছা, যাই হোক, তাহলে এই সূত্র দিয়ে আমরা মোটামুটি দক্ষতায় এই দক্ষতা এইটা ইকুয়ালস টু 1 - Q2/Q1 অথবা 1 - T2/T1। যদি কার্নো ইঞ্জিন বলে তাহলে T2/T1 মানে তাপমাত্রা দিয়ে করতে হবে, আর যদি তাপ ইঞ্জিন বলে তাহলে তাপ দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে একটু আশা করি বুঝা গেছে, আমি মুছে দিলাম। আচ্ছা, এবার আসো আমরা ম্যাথ গুলো সলভ করি। ম্যাথ গুলো অনেক ইজি, সুন্দর। আচ্ছা, দেখো এখানে আমার কি বলছে ম্যাথে, আমাকে বলছে যে একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা, তার মানে কি ওই যে বড় তাপমাত্রাটা, বড় তাপমাত্রাটা, ঠিক আছে। একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা মানে কি, এখানে T1, T1 সমান সমান কত দিয়ে আছে? 340 কেলভিন দিয়ে আছে। T1 সমান সমান 340 কেলভিন দিয়ে আছে। উৎসের তাপমাত্রা এত কেলভিন। ওই তাপমাত্রায় ইঞ্জিনটি উৎস হতে, ওই তাপমাত্রায় ইঞ্জিনটি উৎস হতে কি করে? এত জুল তাপ শোষণ করে। উৎস হতে কত জুল তাপ শোষণ করে? 2200 জুল তাপ শোষণ করে। উৎস হতে 2200 জুল তাপ শোষণ করে, ভালো কথা। এবং তাপগ্রাহককে 240 কেলভিন তাপমাত্রায় 1200 জুল তাপ বর্জন করে। বাবা, ঠিক আছে। এখন বলছে কি, ইঞ্জিনটি উৎসের তাপমাত্রাটা আমি যদি 120 কেলভিন বাড়ালে দক্ষতা কি রূপ পরিবর্তন হবে? মানে আমি যদি উৎসের তাপমাত্রা চেঞ্জ করে 120 কেলভিন বাড়াই দিই, তাহলে আমার দক্ষতাটা কি রূপ পরিবর্তন হবে? তাহলে দক্ষতা পরিবর্তন হওয়ার আগে এখানে যেসব ডেটাগুলো দিয়ে আছে, ওই ডেটা অনুযায়ী আমাকে কি করতে হবে? আগে দক্ষতাটা বের করতে হবে, তারপরে কি করতে হবে? 120 কেলভিন বাড়ায় দক্ষতাটা বের করতে হবে। তারপরে আমি দেখবো যে কতটুকু দক্ষতা বৃদ্ধি পেলো নাকি কমলো, সেটা আমি পরে দেখবো। তাহলে আগে আমার এখানে উদ্দীপকের যে ডেটা দিয়ে আছে ওইটাতে আমি আগে দক্ষতা নির্ণয় করবো। দেন উৎসের তাপমাত্রা 120 কেলভিন যোগ করে যে তাপমাত্রাটা হয় ওইটা দিয়ে আমি আবার দক্ষতা নির্ণয় করবো, করে দেখবো যে কোনটা বেশি বা কম হয়। ঠিক আছে, সো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের দেখো, আমাদের তাইলে এখানে বলে দিয়েছে, দেখো তাপমাত্রা এইটা একটা, আর হলো এইটা একটা, ঠিক না? এই যে কে কে গুলো তাপমাত্রা, তাহলে গ্রাহককে 240 কেলভিন তাপমাত্রায়, তাহলে গ্রাহককে তার মানে গ্রহণ করতেছে, তাহলে এটা কি হবে? এটা ছোট তাপমাত্রাটা, তার মানে টি টুটার কত হবে? 240 কে। বুঝা গেছে? এখন আমরা দেখো, আমাদের এখানে ইঞ্জিন কি, ঠিক আছে, কি ইঞ্জিন? কার্নো ইঞ্জিন। তাহলে কার্নো ইঞ্জিনের কি নির্ণয় করবো? দক্ষতা নির্ণয় করবো। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস তোমার T2 ভাগ T1 ইন্টু 100%। তাহলে দেখো এখানে 1 মাইনাস T2টা কত আমার? 240, আর T1টা কত আমার? 340 ইন্টু কি 100%। এটা আমি যদি ক্যালকুলেটারে করি তাহলে কত হয়? এটা ক্যালকুলেটারে যদি করি তাহলে আসে 29.41%। 29.41%। ইংলিশ বাংলা মিশাই মিশাই বলতেছি। 29 বা 29.41%, 29.41%। ঠিক আছে, এখন এটা তো আমার এই যে উদ্দীপক অনুযায়ী এটা হলো আমার দক্ষতা। হ্যাঁ, এখন আমাকে কি বলছে? দেখো, আমার উৎসের তাপমাত্রা কোনটা? এটা। এই উৎসের তাপমাত্রা 340 কে সাথে আমার 120 কেলভিন যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে আমার দক্ষতাটা কত হয়। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা T1 প্রাইম সমান সমান কি হবে? T1 প্লাস কত ডিগ্রি, কত ক্যালভিন বাড়াইতে হবে? 120 ক্যালভিন বাড়াইতে হবে। তাহলে T1 এর ভ্যালু কত? 340 প্লাস 120, তার মানে কত হয়? 460 ক্যালভিন। সেম ভাবে আবার আমরা বের করি, এটা প্রাইম ইকুয়ালস টু, এবার আমরা আরেকটা এটা বের করতেছি, 1 মাইনাস কত? T2 মাইনাস T1। আমাদের কিন্তু T2 বা গ্রাহকের তাপমাত্রা কোনো চেঞ্জ হয়নি, আমাদের জাস্ট উৎসের তাপমাত্রা চেঞ্জ করতে হবে 100%। ঠিক আছে, তাহলে দেখো 1 মাইনাস T2টা কত আমার?
T2 যা ছিল তাই সেম। আর এটা তোমার T1 প্রাইম নতুন করে যেটা বের করছে, এটা কত 460 ইন্টু 100%। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা 47.83% পেলাম। তাহলে দেখো কি হলো, আমার দক্ষতা কিন্তু বেড়ে গেল। উৎসের তাপমাত্রা বাড়াইলে দক্ষতা বাড়ে, আর গ্রাহকের তাপমাত্রা বাড়াইলে দক্ষতা কমে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তোমার এটা প্রাইম মাইনাস এটা ইকুয়ালস টু 47.83 মাইনাস 21.41 ইকুয়ালস টু কতটুকু বৃদ্ধি পেল? 18.42%। এতটুকু দক্ষতা বৃদ্ধি পাইছে আমাদের 120 কেলভিন উষ্ণ তাপমাত্রা বৃদ্ধি পড়ে। ওকে, এটা তুলে দাও, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপরে আবার ক্লাস নিচ্ছি 2 মিনিট। আচ্ছা, এবার আমরা এনট্রপিটা নিয়ে একটু পড়বো। এনট্রপিটা কি? এনট্রপিটা হলো পরিবেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঠিক আছে, এনট্রপির মান যত বৃদ্ধি পায় পরিবেশে তত বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা এটা না আমরা বেশি বাংলা কথা না পড়ি, তোমরা খ নাম্বার একটা এনট্রপি মানে কি এই টাইপের একটা কোশ্চেন পড়লে ক্লিয়ার হয়ে যাবে। খতে প্রায় এসে থাকে এনট্রপি সম্পর্কে আলোচনা করো হ্যান ত্যান। ঠিক আছে, সো আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই, সিকিউ যেখান থেকে আসে ওইগুলো আমরা পড়া শুরু করি। আচ্ছা, এনট্রপি যে সূত্রটা সেটা হলো কি, মূলত যে বেসিক সূত্র এনট্রপির সেটাকে আমরা ডিএস বা এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়ালস টু কি বলি? ডিএস ইকুয়ালস টু বলি ডিকিউ ভাগ টি। ডিকিউ ভাগ টি মানে কি? ডিকিউ মানে হলো তাপের পরিবর্তন, আর টি মানে তাপমাত্রা। ঠিক আছে, পরিবর্তিত তাপ আর তাপমাত্রাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই? এনট্রপি পেয়ে যাই। বাট এত তো ইজি কোশ্চেন কখনো দেয় না যে আমি ডি কিউ পেয়ে যাবো, টি পেয়ে যাবো, ভাগ করে দিলে আমি আনসার হয়ে যাবে, তাই না? এত ইজিলি পাবা না কোশ্চেন। সো এইটার পরিবর্তে আর কি কি লিখতে পারি? দেখো আমরা তাপ কিউ বা ডি কিউ যাই বলো সমান সমান কি লিখতে পারি? এম এস ডেল থিটা, ছোটবেলায় পড়ে আসছে না এম এস ডেল থিটা? তাহলে দেখো আমরা এইখানে ডিএস ইকুয়ালস টু ডিকিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি এম এস ডেল থিটা ভাগ টি। এটা একটা সূত্র। ওকে, এম এস ডেল থিটা ভাগ টি। আরেকটা কি সূত্র আছে? যদি তোমার দেখা যাচ্ছে যে বরফ গলনের সূত্র তাপ থাকে বা ওই সূত্রটা ইউজ করা লাগে, আমরা কোশ্চেন সলভ করলে বুঝতে পারবা বরফ গলনের সূত্র তাপটা কখন ইউজ করতে হয়। যদি বরফ গলনের সূত্র তাপটা ইউজ করা লাগে সেই ক্ষেত্রে হয় এম এল এফ ভাগ টি, এম এল এফ ভাগ টি। আর যদি বলে বাষ্পীভবনের সূত্র তাপ সেটা হয়ে যায় তখন কি? এম এল ভি, এম এল ভি ভাগ টি। আশা করি একটু পরেই বুঝে যাবা কোনটাকে কি বলা হয়, একটু পরেই বুঝে যাবা। তাহলে দেখো এই সূত্রগুলো কখন ইউজ করবা, আমি তোমাদের শর্টকাট একটা টেকনিক শিখাই দিই। এই সূত্রগুলো কখন ইউজ করবা? যখন তোমার উদ্দীপকে উদ্দীপকে দেখবা যে তোমার তাপমাত্রা একটা দিয়ে আছে। কি দিয়ে আছে? তাপমাত্রা একটি দিয়ে আছে, সরি একটি দিয়ে আছে, তাপমাত্রা একটি দেওয়া, তখন তোমরা এটা ইউজ করবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই কি তাপমাত্রা একটা করে দিয়ে আছে না? সো যখন উদ্দীপকে তাপমাত্রা একটা দেওয়া থাকবে তখন এই সূত্রগুলো ইউজ হবে, যে কোনো একটা হবে। কখন কোনটা হবে? যদি নর্মালি দেখো যে নর্মাল একটা অবস্থা আছে আমি দেখাবো, সেই ক্ষেত্রে আমার এটা ইউজ করতে হবে। আর যদি আমার এটা হলো বরফ গলনের সূত্রতাপ, এলভিটা কি? এলভিটা হলো সরি এলএফটা হলো বরফ গলনের সূত্রতাপ, বরফ গলনের সুপ্ততাপ, সুপ্ত তাপ। এখন বরফ গলনের সূত্রতাপটা তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে, এখন নাও দিতে পারে, দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি ভ্যালুটা, আর না দেওয়ার সম্ভাবনাটা একটু কম। বাট যদি না দিয়ে দেয় সেই জন্য আমাদের মুখস্থটা করে ফেলতে হবে। 3.36 ইন্টু 10⁵, 3.36 ইন্টু 10⁵, এটা কার? এলএফ এর ভ্যালু। আর এলভিটা কি? এলভিটা হলো তোমার পানির বাষ্পীভবনের সূত্রতাপ, পানির বাষ্পীভবনের সূত্রতাপ, পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। এটার ভ্যালুটা কত ভাইয়া? এটার ভ্যালুটা হলো 2.26 ইন্টু 10⁶ জুল। এটাও জুল, এটাও জুল। সো এইগুলো একটু জানা লাগবে। আর এখানে যে এসটা দেখতে পাচ্ছ, এই এসটার ভ্যালুটা কত? এই এসটা মানে হলো পানির আপেক্ষিক তাপ। এটা কি? পানির আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। এটার ভ্যালুটা কি? এটার ভ্যালু হলো 4200, এটার ভ্যালু হলো 4200 পার কেজি পার ক্যালভিন। ঠিক আছে, সো এই কয়টা ডেটা একটু জানা লাগবে অঙ্কগুলো করতে গেলে। এই কয়টা ডেটা জানলে মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা দেখো এনট্রপির
কিন্তু এইগুলো সূত্র জেনে গেছি, তাই না? আরো একটা সূত্র আছে, যদি আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো তোমার ডিএস, এনট্রপি ডিএস ইজ ইকুয়াল টু কি? এমএস, ডিএস ইকুয়াল টু কি? এমএস লন T2/T1, T2/T1। এটা কখন ভাই ইউজ করবো? যখন তোমাকে দুইটা তাপমাত্রা দিয়ে দেবে, দুইটি তাপমাত্রা দেওয়া থাকবে। দেখো এখানে দুইটা তাপমাত্রা আছে না, T1 T2। সো আমি এটা কখন ইউজ করবো? যখন আমাকে দুইটা তাপমাত্রা দেওয়া থাকবে, উদ্দীপকে হোক বা কোশ্চেনে হোক। তাহলে এইগুলো আমরা একটু তুলে ফেলি সূত্রগুলো, দেন আমরা কোশ্চেনে আগাই যাই। কোশ্চেন একটা সলভ করলে মোটামুটি বুঝে যাবা আল্লাহ দিলে। যাক, এটা একটা স্ক্রিনশট মেরে নাও। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আমরা একটু কোশ্চেনে যাই। কোশ্চেনে গেলে বুঝতে পারবা এগুলোর ব্যবহারটা। আমি এটা মুছে দিলাম। আচ্ছা, এবার আসো আমরা এই কোশ্চেনটা সলিউশন করি। দেখো এখানে কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.7 কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এতে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। ঠিক আছে, তাপটা কি করলো? সমস্ত বরফকে গলিয়ে দিল। ওকে, এখন কিছু সময় পর বরফ গলা পানি তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। ঠিক আছে, দেওয়া আছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ হলো এত এবং আপেক্ষিক তাপ হলো, পানির আপেক্ষিক তাপ হলো এত, যেগুলো আমরা অলরেডি দেখে আসছি। এখন খেয়াল করি, আমরা প্রথমে কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা কিসে পরিণত করছি? পানিতে পরিণত করছি। একটু ব্যাপারটা বোঝো। প্রথমে আমরা প্রথম ধাপ, এটা প্রথম ধাপ। ওকে, এখন আমাদের কোশ্চেনে কি বলছে, যে বরফ গলন ও বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে, মানে বরফ গলন। আর একটা সেকেন্ড ক্ষেত্রে যে কি হয়েছে, বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে? পরিবেশে অধিক প্রভাব পড়বে এনট্রপির আলোকে ব্যাখ্যা করো। মানে প্রথম ক্ষেত্রে তো আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা ছিল, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা ছিল, ওই বরফটা কি হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এটা হলো আমার প্রথম ক্ষেত্রে বা প্রথম ধাপে। তাহলে এই ক্ষেত্রে আমার দেখো তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট অবস্থার পরিবর্তন হচ্ছে। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, জাস্ট অবস্থার পরিবর্তন হচ্ছে, যে বরফ থেকে পানিতে পরিণত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের যে তোমার সূত্রতাপটা আছে, বরফ গলনের সূত্রতাপটা আছে, এই সূত্রটা ইউজ করতে হবে। কারণ কি এখানে বরফ গলে গেছে, এই জন্য বরফ গলনের সূত্রতাপ ইউজ করে আমাকে এনট্রপিটা বের করতে হবে। এখন সেকেন্ড কেসে কি করব, যে বরফ গলা তাপমাত্রার পানিটার তাপমাত্রা বৃদ্ধি পাইছে। সেকেন্ড কেসে যে কি হয়েছে, বরফ গলা যে পানিটা, ওইটার তাপমাত্রা বৃদ্ধি পাইছে। সেই ক্ষেত্রে তো আমাদের এনট্রপির একটা পরিবর্তন হয়েছে। তাইলে এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করা হয়েছে, এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা বের করব। আর ওই পানিটার তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে পরে, যে এখানে তো তাপমাত্রা বৃদ্ধি হয়নি, আর ওই সেম পানিটার পরে যে তাপমাত্রা বৃদ্ধি করেছে ওইখানে এনট্রপি পরিবর্তনটা নির্ণয় করব। দুইটার মধ্যে যেখানে এনট্রপি অধিক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, সেইখানে পরিবেশের সমস্যা বেশি হবে, তাই না? তাহলে অধিক প্রভাব পড়বে সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখে নিই। এই ক্ষেত্রে আমাদের যে এনট্রপি পরিবর্তনের মান, সেটা কি হবে? আমরা জানি কি এম সমান সমান আমাদের দেশে 0.07 কেজি, 0.07 কেজি। আর কি দিয়ে আছে? আর এল এফ সমান তো আমাদের দিয়ে আসেই। এল এফ সমান সমান তো আমাদের বলেই দিছে কত, 3.336 × 10⁵। ঠিক আছে, আর কি দিয়ে আছে? আমাদের বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে টি এর মান হলো 0 ডিগ্রি সেলসিয়াস অথবা কি 273 কেলভিন। এটাও আমাদের দিয়ে আছে। তাহলে আমাদের সূত্রটা কি হবে এই ক্ষেত্রে? সূত্রটা হবে, দেখো তাপমাত্রা তো আমাদের একটাই, এখানে আর এখানে কি সেম তাপমাত্রা। একটা তাপমাত্রা থাকলে বলছিলাম ডিএস ইজ ইকুয়াল টু হয় এম এল ভি অথবা এম এল এফ। যেহেতু এখানে আমার বরফ গলতেছে, তাহলে বরফ গলনের সূত্র তাপমাত্রাটা কোনটা? এল এফ ভাগ কি টি। তাহলে এখানে এমটা কত আমাদের? এখানে এমটা হলো আমাদের 0.07 ইন্টু এল এফটা কত, 3 × 36 × 10⁵। আচ্ছা, ভাগ টিটা কত, 273। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে,
86.154 জুল পার কেলভিন। এনট্রপির একক হলো জুল পার কেলভিন। তাহলে আমরা প্রথম ধাপে এনট্রপি পরিবর্তন পেলাম 86.154 জুল পার কেলভিন। এটা কি আমাদের বরফ গলনের সূত্র তাপটা ইউজ করে প্রথমে 0°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে এনট্রপির মানটা আমরা বের করলাম। এবার কি হয়েছে, এবার আমাদের এই কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা কি হয়েছে 5°C তাপমাত্রায় পরিণত হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় ধাপটায় কি হয়েছে, আমাদের দ্বিতীয় ধাপটায় কি হয়েছে, আমাদের দ্বিতীয় ধাপে কি হয়েছে, আমাদের দ্বিতীয় ধাপে হয়েছে এই যে 0°C তাপমাত্রার এই পানিটাকে আমরা কিসে কনভার্ট করছি, 5°C তাপমাত্রার পানিতে কনভার্ট করছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আমার তাপ টেম্পারেচার আমি দুইটা পেলাম না, এখানে 273 কেলভিন আর এখানে কত কেলভিন হয় 278 কেলভিন হয়, 278 কেলভিন। তাহলে এখানে আমার T1 আছে, T2 আছে। তাহলে এই ক্ষেত্রে যেখানে আমার T1 T2 থাকে সেই ক্ষেত্রে আমি কি বলছিলাম, কোন সূত্রটা ইউজ হয়, এমএস লন T2 ভাগ T1, মনে পড়ছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এনট্রপি পরিবর্তন এটা আমি DS1 দিই, এটাকে আমি DS2 দিই, সেই ক্ষেত্রে কি হবে এমএস লন T2 ভাগ T1। তাহলে এই ক্ষেত্রে আমার এম এর মান হলো 0.07 লন T2, T2টা কত 278 আর এইটা হলো 273, বুঝা গেছে? তাহলে এইখানে আমরা কত ভ্যালু পাবো, এইখানে আমরা যে ক্যালকুলেটরে করি 5.336 জুল পার কেলভিন। তাহলে দেখো তো ভাই এইখানে আমরা কত পাইছিলাম 86 আর এইখানে আমরা মাত্র 5 পেলাম। তার মানে এইটা বুঝলাম যে পানির তাপমাত্রা বৃদ্ধি করা থেকে বরফ থেকে 0°C তাপমাত্রা পানিতে কনভার্ট করলে এনট্রপির মাত্রাটা বেশি বাড়ে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি DS1 ইজ গ্রেটার দেন DS2। তার মানে অবশ্যই বরফ গলনের ক্ষেত্রে আমাদের পরিবেশে অধিক প্রভাব বিস্তার করে, কারণ কি এনট্রপির মানটা বেশি, এনট্রপির মান যত বেশি পরিবেশে বিশৃঙ্খলা তত বেশি সৃষ্টি করে, পরিবেশে তত বেশি প্রভাব ক্রিয়েট করে। বুঝা গেছে? আশা করি এনট্রপির ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা দেখব তাপ ইঞ্জিন রিলেটেড ম্যাথ, তাপ ইঞ্জিন রিলেটেড যত বেসিক আছে ওইটা দেখব। এই তাপ ইঞ্জিন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেজন্য আমি চাই তোমাদেরকে আগে চিত্রটা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেব। চিত্রটা তুমি যদি সুন্দরভাবে বুঝে যাও প্রত্যেকটা ম্যাথ তুমি নিজে নিজেই পারবা। সো আসো আগে আমরা চিত্রটা খুব সুন্দর করে বুঝি, কোনটাকে কিভাবে কখন কি বলা হচ্ছে এটা আমাদের খুবই জানা প্রয়োজন। ঠিক আছে, সো চিত্রটা আমরা একটু অঙ্কন করি, তারপর আমি বলে দেবো যে আসলে কিভাবে কাজ করতেছে, কেন এটাকে সমস্যা প্রসারণ, কেন এটাকে সমস্যা সংকোচন বলা হচ্ছে, কিভাবে কোনটা থেকে কিভাবে কাজ করতেছে না করতেছে, এই টু জেড আমি সবকিছু কিন্তু বলে দিব। ওকে, তাহলে আসো আগে আমরা একটু চিত্রটা অঙ্কন করি। আচ্ছা, চিত্রটা অনেকটা এরকম হয়, হাতে আঁকাইলে একটু ভুল হয়, বাট ক্ষমা দৃষ্টির চক্ষুতে দেখো, কিছু করার নেই, একটু ভুল হইতে পারে, প্যারা নেই। আর এই চিত্রের উপরে তো কোনো মার্কসও নাই, ঠিক আছে, সো অত প্যারাও নাই। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি বলি এ পয়েন্ট, এটাকে যদি আমরা বলি বি পয়েন্ট, এটাকে আমরা বলবো সি পয়েন্ট, এটাকে বলবো আমরা ডি পয়েন্ট। তাহলে দেখো এই এ থেকে যে বি পয়েন্টটা গেল, এই এ বি পয়েন্টটাকে বলা হয় সমস্য প্রসারণ প্রক্রিয়া। কি বলা হয়, আমি শর্টকাটে লিখি সমস্য প্রসারণ প্রক্রিয়া বলা হয়। কেন বলা হয়, কি জন্য বলা হয়, সবই দেখাবো। আর এই বি থেকে যে সি টা গেল, বি থেকে যে সি টা গেল, এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া। বি থেকে সি পয়েন্টটাকে বলা হয় রুদ্ধ, আমি একটু শর্টে লিখছি, হ্যাঁ, রুদ্ধ তাপীয় প্রসারণ প্রক্রিয়া। ওকে, আচ্ছা, এবার সি থেকে যে ডিতে আসলো এটাকে বলা হয়, সি থেকে যে ডিতে আসলো এটাকে বলা হয় সমস্য সংকোচন, সমস্য সংকোচন। আর এই যে ডি থেকে এতে গেল এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, সরি রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে, রুদ্ধতাপীয় সংকোচন। তার মানে এটা প্রসারণ, এটা প্রসারণ, এটা সংকোচন, এটা সংকোচন, এটা সমস্যা প্রসারণ, এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা সমস্যা সংকোচন, এটা রুদ্ধতাপীয় সংকোচন। বুঝা গেল? আচ্ছা, এখন এটা কিভাবে হচ্ছে একটু খেয়াল করি আমরা, কেন এটাকে রুদ্ধতাপীয় প্রসারণ সমস্যা প্রসারণ বলা হয় আমরা একটু খেয়াল করি। দেখো সমস্যা প্রক্রিয়া কি আমরা জানি,
সমস্যা প্রক্রিয়াটা হলো এমন একটা প্রক্রিয়া যেটা খুবই ধীরে ধীরে হয়, তাই না? হুট করে হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হুট করে হয়, আকস্মিক ভাবে হয়, হুট করে একটা চেঞ্জেস চলে আসে। তাহলে দেখো এইখানে যে এ পয়েন্ট আমার কোথায়, এইখানে, আর বি পয়েন্টটা কোথায় আমার, আনুমানিক বি পয়েন্টটা হলো এইখানে। তার মানে আমার এ থেকে বিতে, মানে সমস্যা প্রসারণ এ থেকে বিতে আসতে গেলে আমার কি হয়েছে দেখো তো, প্রেশারটা হালকা কমে গেছে না? খুব বেশি কমেনি, হালকা কমে গেছে। বাট এই যে বি থেকে যখন আমি সিতে যাচ্ছি, বি থেকে যখন আমি সিতে যাচ্ছি, এই যে সি কোথায়, ও আমি আগেই তো বলে গেছি, এইদিক হলো আমাদের আয়তন, এই দিক বরাবর আমাদের কি আয়তন, ঠিক আছে, আর এই দিক বরাবর কি আমাদের চাপ, গ্রাফের এই দিক বরাবর হলো আমাদের চাপ। তাহলে এ থেকে বি তে যখন আমি আসলাম আমার চাপটা অল্প একটু কমলো, বাট বি থেকে সি তে যখন আসলাম আমার চাপটা দেখো তো অনেকখানি হুট করে কমে গেল না? এই জন্যই বি থেকে সি পয়েন্টটাকে বলা হয় রুদ্ধতাপীয়, কারণ হুট করে অনেকখানি চাপ কমে গেল। আর এ থেকে বি তে অল্প 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 করে চাপ কমতেছে, এই জন্য এটাকে সমস্যা প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, সেম ভাবে এই বি থেকে সি তে যখন যাচ্ছি, এই সি থেকে যখন আমি ডি তে যাচ্ছি, এই যে সি পয়েন্ট, তো এইটা আর ডি পয়েন্ট হলো এই নিচের এইটা, অল্প একটু চাপ বাড়ছে বা কমছে। বাট এই ডি থেকে যখন আমি এতে যাচ্ছি আবার হুট করে চাপ অনেকখানি বেড়ে যাচ্ছে, এই জন্য এটাকে রুদ্ধতাপীয়, এটাও রুদ্ধতাপীয়, এটাও রুদ্ধতাপীয়, হুট করে চেঞ্জেস হচ্ছে। আর সমস্যাটা আস্তে 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 চেঞ্জেস হচ্ছে। আশা করি এইটুকু বুঝতে পারছো, তাই না? এইটুকু যদি বুঝতে পারো, আমি এইটা আপাতত মুছে দিই, এটা আমার আপাতত তেমন কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এইবার কেন কোনটাকে বলা হয় এবার আমরা তো বুঝলাম। এবার প্রসারণ কোনটাকে বলতেছে, সংকোচন কোনটাকে বলতেছে, একটু খেয়াল করি। দেখো এইটাকে আমার কি বলছে, সমস্যা প্রক্রিয়া তো কেন বুঝতে পারলাম, আস্তে 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 যাচ্ছে, কিন্তু সমস্যা প্রসারণ কেন বলতেছে দেখো তো। প্রসারণ মানে কি, আয়তনটা বৃদ্ধি পাবে না? প্রসারণ মানে কি, আয়তনটা বৃদ্ধি পাবে। তাহলে দেখো এ পয়েন্ট আমার কোথায়, এ পয়েন্টটা সাপোজ ধরো এইখানে, আর বি পয়েন্টটা দেখো তো কোথায়, এইখানে। তাহলে এই দিকে যত যাবে আমার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য এ থেকে বি তে যখন যায় আমরা এটাকে কি বলে থাকি, সমস্যা প্রসারণ বলে থাকি। কারণ কি দেখো তো, আয়তনটা আমার এখানে এ পয়েন্ট, আর এখানে কি আমার বি পয়েন্ট, তাহলে এ বি তে গেলে কি হচ্ছে, আমার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে না? তাহলে এটাকে আমরা কি বলবো, সমস্যা প্রসারণ। আর সংকোচনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, আমার বি পয়েন্টটা থেকে সি পয়েন্টে গেলে আমার আয়তনটা একটু এটাও প্রসারণ হয়, দেখো এটাও কি আমাদের প্রসারণ, এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হলো আমাদের বি পয়েন্ট, আর এটা হলো আমাদের কি সি পয়েন্ট। তাহলে দেখো তোমার কি এইখান থেকে এইদিকে যাচ্ছে, তাহলে আমার কি আয়তনটা প্রসারণ হচ্ছে, তাহলে এটা আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। এই যে বি থেকে সি তে কিন্তু অল্প প্রসারণ হলেও প্রসারণটা কিন্তু হচ্ছে। বাট এইখান থেকে আমাদের এই সি থেকে ডি পয়েন্টে, এইখান থেকে আমি এখানে যাচ্ছি, তাহলে কি আমার আয়তনটা কমে যাচ্ছে না? গ্রাফের দিক যদি চিন্তা করো, আয়তনটা কি কমে যাচ্ছে, তাই না? সেম ভাবে এখানেও আমাদের আয়তনটা কমে যায়। এই জন্য এইটাকে আমাদের প্রসারণ, এটাকেও আমাদের প্রসারণ, এটাকে আমাদের সংকোচন, এটা আমাদের সংকোচন বলা হয়। আশা করি এই টার্ম বেসিকটা বুঝতে পারছো, এই বেসিক টার্মটা বুঝতে পারছো, কেন সংকোচন, কোনটাকে প্রসারণ, কোনটাকে সংকোচন বলা হয়, বেসিক জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, এবার আসো আসল জায়গায়। এখানে তো একটা অবশ্যই কি আছে, চাপ আছে, এটাকে আমি পি1 বললাম, একটা আয়তন আছে, এটাকে আমি ভি1 বললাম, তাই না? এই বি পয়েন্টেও একটা চাপ আছে, তাহলে এটাকে আমরা পি2 বলতে পারি, এটাকে আমরা ভি2 বলতে পারি, ঠিক না? কিন্তু খেয়াল করো তো, এখানে তাপমাত্রাটা কি হয়, এটা কি আমার সমস্যা প্রক্রিয়া না, সমস্যা প্রসারণ? যাই হোক, সমস্যা প্রক্রিয়া না? সমস্যা প্রক্রিয়া কোন সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্রে কি থাকে, তাপমাত্রা স্থির থাকে। তাই এখানে যদি টি1 তাপমাত্রা থাকে, এইখানেও থাকবে টি1 তাপমাত্রা। কারণ কি, এই প্রক্রিয়ায় টি স্থির, তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। এই প্রক্রিয়ায় তোমার আয়তনের প্রেসারের চেঞ্জ হচ্ছে, এখানে পি ছিল বি হয়ে গেল, পি2 হয়ে গেল, এখানে ভি1 ছিল ভি2 হয়ে গেল, বাট টি1 এখানেও টি1 থাকবে, কারণ কি এখানে আমার তাপমাত্রাটা স্থির থাকে। সমস্যা প্রক্রিয়া বুঝা গেছে? আচ্ছা, সমস্যা প্রসারণ গেলে এবার রুদ্ধতাপীয় প্রসারণে আসো। এবার কিসে আসবো আমরা, রুদ্ধতাপীয় প্রসারণে আসো। রুদ্ধতাপীয় প্রসারণে কি হবে, অবশ্যই তোমার আয়তনটা, প্রেসারটা চেঞ্জ হয়ে পি3 হবে, আয়তনটা চেঞ্জ হয়ে ভি3 হয়ে যাবে। বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা স্থির থাকে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয়। তাই এখানে যদি টি1 হয়, এখানে এসে কি হবে, টি2 হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে আসলে আমার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। বাট মনে রাখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ কিউ, তাপ স্থির থাকে। কি স্থির থাকে, তাপ স্থির থাকে। তাপ স্থির থাকলে এনট্রপিও কিন্তু স্থির থাকে। কারণ কি, এনট্রপির সূত্র তো আমরা জানি, ডিএস সমান সমান ডিকিউ ভাগ টি। তাহলে তাপ যদি স্থির থাকে,
তাহলে কি এনট্রপিও কি আমার জিরো চলে আসে না? তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে আর এনট্রপির মানটা কি হয়? জিরো হয়। মনে থাকবে না? আশা করি মনে থাকবে। এইবার আসো পরবর্তী ধাপে। এবার পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা হলো সি থেকে আমি ডি তে আসবো। সি থেকে ডি তে আসলে আমার কি হচ্ছে? দেখো এটা কিন্তু সমস্যা প্রক্রিয়া। সি থেকে ডি টা হলো সমস্যা সংকোচন প্রক্রিয়া। তার মানে আমার P3 টা আমার P4 হয়ে যাবে, V3 টা আমার V4 হয়ে যাবে, বাট তাপমাত্রা কিন্তু এখানে T2 ই থাকবে। কারণ কি আমার তাপমাত্রা এখানে কোনো চেঞ্জেস হবে না, তাহলে এটা T2 ই থাকবে। বুঝা গেছে? আবার এইখান থেকে দেখো এখানে যখন উঠবে তখন আমার প্রেশার চেঞ্জ হয়ে গেল, P4 থেকে P অন হয়ে গেল, V4 থেকে V অন হয়ে গেল, T2 থেকে T অন হয়ে গেল। কারণ কি আমার এইখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয়। তাহলে আমি বলতে পারি এই পুরা অংশে আমার তাপমাত্রা থাকে T1, এই পুরা অংশে আমার তাপমাত্রা থাকে T2। বুঝা গেছে? স্থির অবস্থায় থাকে। আর এখানে T1 থেকে T2, এখানে T2 থেকে T1 হয়ে যায়। বুঝা গেছে? কারণ এখানে তাপমাত্রা চেঞ্জেস হবে। আশা করি এইটাই হলো আমাদের মেন বেসিক চিত্র বা মেন বেসিক জিনিস। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে আমাদের এইটা কি আমাদের রুদ্ধতাপীয় সমস্য প্রসারণ না? আমাদের অনেক সময় বলে দিতে পারে এবি অংশের কাজ বের কর, এবি অংশের কাজ বের কর। তাহলে এবি অংশের কাজটা আমি কিভাবে বের করতে পারি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি। ডাব্লিউ, আচ্ছা এক সেকেন্ড, একটা অঙ্ক ছিল, আচ্ছা যাই হোক দরকার নেই। আমরা মনে করো এই এবি অংশের যদি আমাদের বলে কাজ নির্ণয় করো, তাহলে এবি অংশের কাজটা কি হবে? W1 ইকুয়ালস টু এন আর টি লন, লন কি হবে? T2 ভাগ এনআরটি লন V2 ভাগ V1, এনআরটি লন V2 ভাগ V1। কারণ কি সমস্য প্রক্রিয়া না এটা? এটা কি সমস্য প্রক্রিয়া না? এবিটা কি সমস্য প্রক্রিয়া? তাহলে এর সূত্র কি হবে? এনআরটি লন V2 ভাগ V1। সমস্য প্রক্রিয়ার কাজের সূত্রটা এটা। এবার যদি তোমাকে বলে বিসি অংশের কাজের সূত্রটা কি? বিসি অংশের কাজের সূত্রটা কি হবে? বিসি অংশের কাজের সূত্রটা হবে W2 ইজ ইকুয়াল টু কি হবে? আচ্ছা আচ্ছা, এখানে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া না? তাহলে এখানে কি হবে? এন আর গামা মাইনাস ওয়ান, T1 মাইনাস T2। বুঝা গেছে? তাহলে এইটা গেল সমস্য প্রক্রিয়া এবি, বিসিটা গেল কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেজন্য কাজের সূত্র এটা হবে। সেম ভাবে সিডিটা, সিডিটা আমার কি প্রক্রিয়া ছিল? সিডিটা আমার সমস্য প্রক্রিয়া বাট সমস্য সংকোচন। তাইলে এই সেম সূত্রটা হবে, বাট কাজটা হবে নেগেটিভ। কাজটা হবে কি? কাজের যে ভ্যালুটা পাবো সেটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে -W3 হবে। সেম ভাবে ডিএ রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে, বাট কি হবে? এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই সূত্রটাই হবে, বাট নেগেটিভ ভ্যালু আসবে -W4। ওকে, বুঝা গেল? আচ্ছা, এইবার তাপ ইঞ্জিনের মধ্যে আমরা অনেক সময় দেখি যে এই প্রত্যাগামী কিনা যাচাই করো। কিভাবে যাচাই করতে পারি? এই যে প্রত্যাগামী কিনা, এই যে তাপ ইঞ্জিন এটা প্রত্যাগামী কিনা এটা যাচাই করো। এখন তাপ ইঞ্জিন প্রত্যাগামী হওয়ার কিছু শর্ত আছে। তাপ ইঞ্জিন প্রত্যাগামী হওয়ার কিছু শর্ত আছে। কি শর্ত আছে? শর্ত হলো যদি এই এবি অংশ, বিসি অংশ, সিডি অংশ, ডি অংশ এই চারটা অংশের টোটাল এনট্রপির মান জিরো আসে, তাহলে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। এই ইঞ্জিনটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে? এই ইঞ্জিনটা একটা কি প্রত্যাগামী ইঞ্জিন, যদি এনট্রপির মান টোটালটা জিরো আসে। তাহলে এবি অংশের এনট্রপির মান কিভাবে বের করব? এবি অংশে দেখো তাপমাত্রা কিন্তু এখানেও যা এখানেও তা একটাই তাপমাত্রা, তাপমাত্রা স্থির। তাহলে একটা তাপমাত্রা থাকলে যেসব সূত্র ইউজ করে এনট্রপিটা বের করতে হতো ওইটা আমরা ইউজ করব। ওইটা আমরা এনট্রপিতে দেখে আসলাম একটা তাপমাত্রা থাকলে কিভাবে বের করতে হয়। ডিকিউ বাই টি, ডিকিউ বাই টি। তার ডিকিউ এর পরিবর্তে এমএস ডেল্টা হইতে পারে, অথবা এমভি তোমার হলো এমএলভি ভাগ টি হইতে পারে, অথবা এমএলএফ ভাগ টি হইতে পারে। আর এইখান থেকে এইখানে দেখো এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপির মান জিরো, তাহলে এটা তো জিরো গেল। সেম ভাবে এইখানে কি হবে? এখানেও সেম ভাবে তোমার এনট্রপিটা বের করতে হবে। এখানে তাপমাত্রা একটা, কারণ এটা সমস্য প্রক্রিয়া, এখানে তাপমাত্রার কোনো চেঞ্জেস নাই। সো এই ডিকিউ বাই টি দিয়েই তোমার এখানে বের করতে হবে, বাট এটা নেগেটিভ হবে। এটা কি হবে? নেগেটিভ ভ্যালু আসবে এখান থেকে। আর এখানে কি হবে? এখানেও এনট্রপি জিরো। তার মানে এইটার এনট্রপি আর এইটার এনট্রপির মান যদি সেম হয় তাহলে একটা আসবে পজিটিভ, একটা আসবে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভে কাটাকাটি করে জিরো হয়ে যাবে। আর যদি জিরো না হয় তাহলে প্রত্যাবর্তী না।
আর এই পাশে আর এই পাশে কিন্তু অলওয়েজ 0 হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির মান 0, এখানেও এনট্রপির মান 0। ঠিক আছে, এখানেও এনট্রপির তাপ স্থির থাকে, বিকজ কি এখানে তাপ কি থাকে, স্থির থাকে। তার মানে কি ডিএস ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে আমরা প্রত্যাবর্তী কিনা এটা আমরা বের করতে পারি। আরেকটা কিভাবে বের করতে পারি, এই যে কাজ বের করলাম না, এবি অংশের কাজ বের করব, বিসি অংশের কাজ বের করব, সিডি অংশের কাজ বের করব, ডি অংশের কাজ বের করব। চারটা কাজ, এই যে W1 W2 W3, তাহলে W ইকুয়ালস টু কি হয়, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। এই চারটা কাজ যোগ করার পর যদি 0 ভ্যালু আসে তাহলে এটাকে আমরা প্রত্যাবর্তী ইঞ্জিন বলতে পারি। চারটা কাজ যোগ করার পরে দেখো এই W1 আর W2 কিন্তু তোমার পজিটিভ আসে, W1 W2 পজিটিভ আসে, আর এই দুইটা কিন্তু নেগেটিভ নেগেটিভ ভ্যালু আসে। ঠিক আছে, তা আলটিমেটলি দেখা যাচ্ছে 0 হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে। ওকে, সেই ক্ষেত্রে আমাদের 0 হয়ে যাবে। তখন কিন্তু যদি 0 হয় তাহলে আমরা প্রত্যাবর্তী বলতে পারি। প্রত্যাবর্তী ইঞ্জিন হওয়ার আরো একটা শর্ত আছে, প্রত্যাবর্তী ইঞ্জিন হওয়ার আরো একটা শর্ত আছে। সেই শর্তটা কি, সেই শর্তটা হলো তোমার এখানে কি তাপও আছে, তাপমাত্রাও আছে না। এইখানে যদি T1 ভাগ T2 ইকুয়ালস টু Q1 ভাগ Q2 হয়, কোন ইঞ্জিনে যদি এই শর্তটা মানে তাহলে সেটা প্রত্যাবর্তী ইঞ্জিন। মানে কি এই ইঞ্জিনটার T1 ভাগ T2 যে ভ্যালুটা দিবে, এই ইঞ্জিনটার তাপমাত্রা Q1 ভাগ Q2 সেই ভ্যালুটাই দিবে। এইটার রেশিও যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। তাপমাত্রার রেশিও আর তাপের রেশিও যদি ইকুয়াল হয় তাহলে এটা আমরা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন বলতে পারি। এই সূত্রটা দিয়ে অনেক সময় আমরা অঙ্ক করে থাকি, যে কোনো একটা বের করে থাকি, হয় Q1 T2 অথবা Q1 Q2 যে কোনো একটা দেয়া থাকে না, সেটা আমরা বের করে থাকি। তাহলে আপাতত দৃষ্টিতে আমরা দেখতেছি তাপ ইঞ্জিন আমরা মোটামুটি বুঝে গেছি। একটু দেখে নিতে ক্লাসটা চলতেছে কিনা। হ্যাঁ চলতেছে, ফাইন। ঠিক আছে, এইবার আমরা কোশ্চেন গুলো সলিউশনে চলে যাই। এটা যদি তুলা লাগে তুলে নাও। ওকে, মুছে দিলাম। আচ্ছা, এবার আসো আমরা অঙ্কে চলে আসি। ঠিক আছে, অঙ্কে চলে আসি দ্রুত। ওকে, এখানে কি বলছে, প্রত্যেকটি ধাপে এনট্রপি হিসাব করে ইঞ্জিনটি প্রত্যাগামিতা কি যাচাই করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। মানে এখানে বলেই দিয়েছে তোমার এনট্রপিতে বের করতে হবে, অন্য কোনো ভাবে বের করলে চলবে না। এখানে তোমাকে কিভাবে বের করতে হবে, এনট্রপির মাধ্যমেই বের করতে হবে। সো আসো আমরা বের করি, বের করে দেখি কি হয়। তাহলে দেখো এই প্রথম ধাপটা কি, আমার সমস্য প্রসারণ। সমস্য প্রসারণ এটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ, এটা আমাদের সমস্য সংকোচন, এটা আমাদের রুদ্ধতাপীয় সংকোচন। এই বিসি অংশ রুদ্ধতাপীয়, এই ডিএ অংশ রুদ্ধতাপীয়। তার মানে এই বিসি অংশ আর ডিএ অংশে কিন্তু এনট্রপির মান 0। এটা আমাদের বের করার প্রয়োজনই নেই, আমাদের জাস্ট এবি অংশের এনট্রপি বের করতে হবে আর সিডি অংশের এনট্রপি বের করতে হবে। তাহলে আসো প্রথম ধাপটা আমরা করে ফেলি। প্রথম ধাপ অঙ্কের প্রথম ধাপটা কি হবে, প্রথম ধাপটা হবে এবি অংশের আমাদের এনট্রপিটা বের করতে হবে। এবি অংশের আমরা এনট্রপিটা বের করি। তাহলে এবি অংশের এনট্রপিটা কিভাবে বের করবো, আমরা লিখি ds1 ইকুয়ালস টু, দেখো এবি অংশে আমি তোমাকে কি বলছিলাম, এইখানে যে তাপমাত্রা এখানেও সে তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু আমার একটাই, তাই না? সমস্যা প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তার মানে তাপমাত্রা একটাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, dq/t। আর মোস্ট মানে একটু মজার ভাবে দেখা যাচ্ছে যে আমাদের কিউ এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে। তাহলে খুবই মজা, ব্যাপারটা খুবই মজা, আমার বের করা খুবই ইজি হয়ে গেল। তাহলে ডিকিউ এর মান কত, ডিকিউ এর মান হলো আমার 500 আর টি এর মান হলো 1100। তাহলে জাস্ট আমি 500 ভাগ এই 1100 যদি করে দিই তাহলে আমার কত আসে, এখানে আসে তোমার 0.45 জুল পার কেলভিন। এত এনট্রপির মান এত আসে। দেখো আমার ভ্যালু কিন্তু দেয়া আছে, কিউ এর মানও দেয়া আছে, টি এর মানও দেয়া আছে, জাস্ট দুইটা ভাগ করে দিলে আমার এনট্রপির মান বেড়ে গেল। তাহলে এটা কি এবি অংশের প্রথম ধাপটা কি, এবি অংশের এনট্রপি পেয়ে গেলাম আমি, তাই না? এবার খেয়াল করো এই যে বিসি অংশের এনট্রপি, আচ্ছা এখানে আমরা ডি এবি লিখতে পারি, ডিএস ওয়ান না লিখে এবি লিখতে পারি। তাহলে ডিএস বিসি আর ইকুয়ালস টু ডিএস ডিএ, ডিএস ডিএ।
এদের এনট্রপিটা কি হবে, জিরো হবে। বলে দিবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপটা স্থির থাকে, এই জন্য এনট্রপি স্থির, এনট্রপির মান জিরো, এরকম একটা নোট দিয়ে দিবা, তাইলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এবার আমাদের কি বের করতে হবে, সিজি অংশের এনট্রপিটা বের করতে হবে। কার বের করতে হবে, সিজি অংশের। বাট ব্যাপারটা হচ্ছে সিজি অংশের কিন্তু আমার তাপটা দেয়া নাই। সিজি অংশে কি দেয়া নাই ভাইয়া, তাপ দেয়া নাই। সিজি অংশে কিন্তু আমার তাপ দেয়া নাই, এই তাপটা আমাকে এখন বের করতে হবে। কিভাবে বের করা যায়, দেখো আমরা কেবল একটা সূত্র পড়ে আসলাম যে তোমার এনট্রপি যদি প্রত্যাবর্তী হয় তাহলে কি হবে, Q1 ভাগ Q2 ইকুয়ালস টু T1 ভাগ T2 আমরা লিখতে পারি, তাই না? যদি প্রত্যাবর্তী ইঞ্জিন হয়, তাহলে আমরা ধরে তো নিচ্ছি এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, যে কোনোটাই লিখতে পারি, যে কোনো ভাবে আমরা লিখতে পারি Q1 ভাগ Q2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, T1 ভাগ T2, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এই Q2 টা বের করতে হবে। Q1 T1 দিয়ে আছে, T2 দিয়ে আছে, Q2 টা বের করতে হবে। তাহলে Q2 সমান সমান কি হয়, Q2 সমান সমান হয় Q1 ইন্টু T2 ভাগ T1। তাহলে এখানে আমাদের Q1 এর ভ্যালু কত, Q1 এর ভ্যালু হলো 500 দেয়া আছে, T2 এর ভ্যালু কত 550, আর T1 এর ভ্যালু কত 1100। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 250 জুল। এটা আমাদের কিসের ভ্যালু, Q2 এর ভ্যালু। তাহলে দেখো এখানে T2 আছে, Q2 আমরা বের করে নিছি, তাহলে আমরা এনট্রপি বের করতে পারবো না। এনট্রপিটা কিভাবে বের করব, DSCD, DSCD ইজ ইকুয়ালস টু DQ ভাগ T। কিউ এর মান কত পেলাম 250, ঠিক আছে। আর হলো ইসার মান কত, টি এর মান কত, টি এর মান তো জানি আমরা কত, টি এর মান হলো এখানে হলো তোমার 550 দিয়ে আছে, T2 তো 550, বুঝা গেছে। তাহলে এখান থেকে কত আসে, এখান থেকে আসে তোমার 0.45 জুল পার কেলভিন। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তোমাদের বলেই দিছিলাম যে এই ক্ষেত্রে এনট্রপিটা পজিটিভ হয় আর এই ক্ষেত্রে এনট্রপিটা নেগেটিভ হয়, প্রসারণে এনট্রপি পজিটিভ, সংকোচনে এনট্রপিটা নেগেটিভ হয়, তাই এইখানে সূত্রের আগে আমরা একটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখো আমরা টোটাল এনট্রপি ডিএস সমান সমান কি, ডিএস সমান সমান আমরা লিখতে পারি কি, ডিএস সমান সমান লিখতে পারি ডিএস এ বি প্লাস ডিএস তোমার হলো বিসি প্লাস ডিএস কি লিখতে পারি ডিএ প্লাস ডিএস, ডিএস মানে এনট্রপি, ঠিক আছে, সিডি। ওকে, তাহলে ডিএস এবি এর মান কত ছিল 0.45, 0.45 প্লাস এটা কত 0, প্লাস এটা কত 0, মাইনাস এটা কত 0.45, তাহলে আলটিমেটলি কত আসে 0। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে টোটাল এনট্রপির মান 0, সেজন্য এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী ইঞ্জিন, এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, ঠিক আছে। আর যদি না হতো তাহলে বলতাম অপ্রত্যাবর্তী ইঞ্জিন। বুঝা গেছে, অনেক ইজি একটা ম্যাথ ছিল। এবার নেক্সট ম্যাথে চলে আসি আমরা, যে ইঞ্জিনটি প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী, একই কথা, প্রত্যাবর্তী প্রত্যাগামী অপ্রত্যাগামী একই কথা, তাহলে প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী, এটা কিভাবে বের করবো ভাইয়া, এটা তো একদম ইজি, এটা তো আমি করে দেবই না, কারণ কি দেখো তো একদম মজা না, এইখানে Q1 T1 দিয়ে আছে, এখানে Q2 T2 দিয়ে আছে, তাহলে আমি এখানে এনট্রপি বের করব। আচ্ছা এনট্রপি বের করা একই কথা, এনট্রপি বের করা লাগবে না, এনট্রপি দিয়েও করতে পারবা। আবার ওই যে আমরা কি শর্ত জানি, আমরা তো শর্ত জানি কি Q1 ভাগ Q2 ইকুয়ালস টু T1 ভাগ T2, এই শর্তটা জানি না। সো আমরা এটা ভাগ করে দেখবো সেম হয় কিনা, এইটা ভাগ 300, এটা ভাগ এত, দুইটা ভাগ করলে সেম ভ্যালুই আসে, এটা বাসায় বসে করবা, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। অথবা তুমি এখানে এনট্রপিটা বের করবা, এখানে এনট্রপিটা বের করবা, করে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, দেখবে যে আলটিমেটলি একই ভ্যালু আসে, এটা পজিটিভ এটা নেগেটিভ। এনট্রপিটা কি, এনট্রপিটা হলো ডিএস সমান সমান ডিকিউ বাই টি, তাই এখান থেকে ডিকিউ বাই টি করবে, এখান থেকে ডিকিউ বাই টি করবে, আর এইটা এটা তো 0 0, এটা পজিটিভ একটা ভ্যালু আসবে, সেম একটা নেগেটিভ ভ্যালু এখানে পাবা, তাহলে আলটিমেটলি 0 হবে। অথবা তুমি এইভাবে এইটা দিয়েও দেখাইতে পারো যে এটা প্রত্যাবর্তী প্রক্রিয়াটা, এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাগামী না, ঠিক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক এখানে কি বলা আছে, উদ্দীপক অনুসারে হাইড্রোজেন গ্যাসকে বি হতে সিতে আনতে কৃত কাজ কত, হাইড্রোজেন গ্যাসকে বি হতে সিতে আনতে হবে,
বি থেকে সি টানতে হবে। দেখো তো বি থেকে সি এটা কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে? এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজটা আমার বের করতে হবে। বিসি অংশের কৃতকাজ মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজটা বের করা লাগবে। ওকে, তাহলে আসো আমরা বের করে ফেলি এখান থেকে বিসি অংশের কৃতকাজটা মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো আমরা একবারে ডাইরেক্ট সূত্র লিখি, ডাব্লিউবিসি লিখি। তাহলে ডাব্লিউবিসি সমান সমান কি হবে? এখান থেকে এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, 1 মাইনাস 8.314, 1.4, যেহেতু তোমার এখানে হাইড্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে সো এখানে 1.4 হবে, মাইনাস কি হবে 1। ঠিক আছে, আর এখানে কি হবে 600 মাইনাস 400। কেন 600 মাইনাস 400? এই যে তোমার এখানে দেখো তো কত ছিল, খেয়াল করে দেখো, এখানে টি ওয়ানটা হলো তোমার কত 600 আর টি টুটা হলো 400। এই যে এখানে টি ওয়ান 600, এখানে টি টুটা হলো 400, তাহলে আমি 600 মাইনাস 400 করে দিলাম। এখান থেকে যে ভ্যালুটা আসবে এটাই হলো অ্যান্সার, এটা বাসায় করে ফেলতে হবে। এখান থেকে যে ভ্যালুটা পাবো এটাই হলো আনসার। বুঝা গেছে? তাহলে নেক্সট কাজটা কি হবে? ক্লাসিয়াসের দাবি কি যৌক্তিক কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, ক্লাসিয়াস কি বলেছে একটু আগে দেখে আসি। ক্লাসিয়াস পিস্টনযুক্ত সিলিন্ডারে 1 মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে পিভি সরলরেখার পিভিআর লেখচিত্রে নিম্নে প্রদর্শিত চক্রটির অনুরূপ একটি চক্র পেলেন। ক্লাসিয়াসের মতে এটি একটি প্রত্যাবর্তী চক্র। তাহলে এখন আমরা দেখবো এটা প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী। কিভাবে দেখবো ভাইয়া? তুমি এখানের কাজ বের করবা, এখানের কাজ বের করবা, এখানের কাজ বের করবা, এখানের কাজ বের করবা, করে দেখবা টোটালটা যদি জিরো হয় তাহলে ক্লাসিয়াস বলেছে কি এটা একটি প্রত্যাবর্তী চক্র। যদি জিরো হয় তাহলে প্রত্যাবর্তী, যদি জিরো না হয় তাহলে প্রত্যাবর্তী না। অথবা কি করতে পারো ভাইয়া? অথবা করতে পারো তুমি এইখানের এনটপি বের করতে পারো, এইখানে এনটপি বের করতে পারো, আর এই দুটো তো জিরো, বের করে টোটালটা দেখবা জিরো হয় কিনা। যদি টোটালটা জিরো হয় তাইলে প্রত্যাবর্তী, না হলে অপ্রত্যাবর্তী। এটা তোমরা বাসায় বের করবা। যে একটু আগেই তো সেম একটা অঙ্ক করে দিলাম যে প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী, দুইটা ম্যাথ করছি। তো এটাও কিন্তু সেম টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক বাদে মোটামুটি কিন্তু আর আসে না। তাহলে আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই ছিল। সো তোমরা অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো। এই রকম প্রতিটা চ্যাপ্টারের ইনশাল্লাহ আমি ক্লাস দিব। তার জন্য কি বেশি বেশি কমেন্ট করে আমার জানাইতে হবে যে ভাইয়া সামনের ক্লাসগুলো দেন, তাহলে আমি একটু মোটিভেটেড হবো, ক্লাসগুলো দিতে পারবো। ঠিক আছে, আমার দিতে একটু আগ্রহ আসবে। নালে এই এক একটা ক্লাস শুট করা, এক একটা কন্টেন্ট বানানো অনেক কষ্ট। সো তোমরা একটু ভাইয়া আমাকে মোটিভেশন দাও, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য আরো ভালো কিছু করব। শর্ট শর্ট ক্লাস দিব যাতে তোমাদের এই পরীক্ষার সময় খুব দ্রুতভাবে একটা চ্যাপ্টার রিভিশন হয়ে যায়। আর যাদের একেবারেই পড়া হয় নাই তারাও যেন একটা চ্যাপ্টার সুন্দরভাবে কভার করে ফেলতে পারে, অন্তত কিছু মার্ক যেন অ্যান্সার করে আসতে পারে, সিকিউটা যেন সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারে। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবা, ভালো মতো এক্সাম দিবা। আল্লাহ হাফেজ সবাইকে।